আমার মা একবার আমাকে ছাঁচের কাছে রেখে ঢাকায় গেল। বলল, উঠতি বয়স, মেয়েটাকে একটু দেখো। আব্বার কর্মস্থল ঢাকায়, একা থাকেন। আমরা থাকি মফস্বলে। আব্বা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, দেখাশোনা করার কেউ ছিল না। মাকে যেতে হলো। আমি ক্লাস 10-এ, প্রি টেস্ট পরীক্ষা চলছিল। আমাকে সাথে নেওয়ার উপায় ছিল না। আমাদের বাড়িটা বাজারের কাছে, রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের লোকের অবাধ যাতায়াত, বখাটেদের আড্ডাও বটে। মা বেশ টেনশনে ছিল। ছোট চাচি মাকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই। এসব ছেলেপেলেরা শুধু ভালো চেহারার মেয়ে দেখলে বিরক্ত করে। আমাদের রুমকির দিকে ওরা ফিরেও তাকাবে না। না, চাচির মানসিকতার প্রমাণ দিতে আসিনি। আমি শুধু তার কথার নিক্তি বাটখারায় আমার চেহারাটা মেপে দিলাম। এখনো সুরত নিয়ে আমি প্রেমে পড়ে গেলাম নিয়ন ভাইয়ের। রেসো রেসো, এই নিয়ন ভাইয়ের পরিচয়টা দিই। কোরিয়ান সিনেমায় যে নায়কগুলোর প্রেমে পড়ে তোমরা হরহামেশাই মারা যেতে চাও, নিয়ন ভাই দেখতে ঠিক তেমনই। সেই রকম লম্বা আর তুষার স্নিগ্ধ গায়ের রং, ফিনি ফিনি রেশমের মতো চুলগুলো সেই হার্টথ্রোব নায়কদের মতোই তার কপালে ডেকে দেয়। আরেকটা পরিচয় আছে ওর, যেটা খুব গুরুত্বপূর্ণ। ও আমার চাচাতো বোন আরশি আপুর দেবর। আরশি আপু মোটামুটি ধরনের সুন্দরী। চৌধুরী বাড়ি থেকে ওর বিয়ার প্রস্তাব আসাতে আমাদের কপাল চৌকে উঠেছিল। চৌধুরী বাড়ির ভূতপূর্ব জমিদার, করশিয়ার পার ঘেঁষে বিস্তীর্ণ জমিদারি ওদের। জমিদারি প্রথা উঠে গেল, সম্পদ আর প্রতিপত্তি রয়েই গেছে ওদের। মেয়ে দেখতে এলো যখন, সেই তখনই এলাহি কারবার। গাড়ির মিছিল এসে থেমেছিল আমাদের চৌহদ্দিতে। আমরা খুব ভয়ে ছিলাম, ওদের কোন ভুল হলো কিনা মেয়ে পছন্দ করতে। হয় না, এক মেয়ে পছন্দ করে ভুল ঠিকানায় গিয়ে অন্য মেয়েকে বউ করে নিয়ে এসেছে। তারপর আমরা ভয়ে ভয়ে দেখলাম বিয়েতে কেউ বাঙ্গানি দেয় কিনা। আমাদের ঠিক পাশেই কুখ্যাত মাইমানা কুটনির বসবাস। মাইমানা কুটনিকে চিনেছেন তো? ওই যে সোনার মদিনা, বিশাল সিন্ধু বইয়ের মাইমুনা কুটনি, যার প্রচারণায় পড়ে পুত্রী জাহেদা বিষ দিয়েছিল স্বামী ইমাম হাসানকে, সেই। আমাদের পাড়ার কুটনি বুড়ি হলো মালেকা দাদি। এক পা বুড়ির কবরে, কিন্তু শয়তানি ওর শিরায় শিরায়। এই গ্রামে এমন কোনো মেয়ে নেই যার বিয়েতে ও বাগড়া দেয়নি, অহেতুক ঝামেলা পাকায়নি। আমাদের প্রিয় জনি আপু, টলটলে দিঘির মতো একটা মেয়ে। কোনো ছোটবেলায় একবার একবার বিয়ে হয়েছিল ওর। বর সেই লোকটা, যে ছোটবেলাতে টাইফয়েডের দুনিয়া ছেড়েছিল। অনেক বছর চেষ্টায় ওর বিয়ের সন্ধান জুটেছিল। মৃণাল চাচা আগের বিয়ের কথাটা চেপে গিয়েছিল এই পক্ষের কাছে। চাইবে নাই কেন? এই বিয়ের কোনো দাম আছে এখন আর? এই কুটনি বুড়ির সইল না। বরযাত্রীর গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে রাস্তা জুড়ে। সেগুলোরই এক কূপচ্যুতে বরের কোন বোনের কাছে গিয়ে সে বিয়ের কথা বলে দিল। কথা রাষ্ট্র হতে দেরি হলো না। লঙ্কাকাণ্ড বাঁধতেও সময় নিল না। বিয়েটা একরকম ভেস্তেই যায়। কিন্তু বর মানুষটি ছিল ভীষণ ভালো। বলল, বউ না নিয়ে ও ফিরবে না। আবার আসর বসলো। বিয়ে হলো। মালেকা দাদির নাকের উপর দিয়ে শ্বশুর ঘরে গেল জনি আপু। কিন্তু অমন সুদিন তো প্রতিদিন আসে না। সবার বড় জনি আপুর বরের মতো হয় না। তাই কয়েকটা দিন আমরা পালা করে পাহারায় রাখলাম কুটনিটাকে। তারপরও যেন বাড়ির কোনো লোকের সংখ্যা কাটে না। আর সে আপুর সাথে বিয়ে পাকা করে ওরা যদি আমাদের অন্য কোনো বোনকে পছন্দ করে ফেলে। রূপা আপু, নাজু, সীমানা তো ডাক সাইটে সুন্দরী, ওদেরকে রেখে আর শিখে কেন পছন্দ করলো ওরা? আর সে আপু আর রাজন ভাইয়ের তো কোনো গল্পও নেই, মানে প্রেম টেম ওদের নেই। ক্লাসিক্যাল এক্সাম্পল অফ অ্যারেঞ্জ ম্যারেজ। মধ্যম সুন্দরী আর সে আপু চৌধুরী বাড়ির বউ হবে, এই যেন আমরাই বিশ্বাস করতে পারছিলাম না। সব দিকে নিরাপদ থাকতে আমাকেই বেছে নেওয়া হলো ফিরানিতে আরশা আপুর সঙ্গী হতে। এই যে 7 খণ্ড রামায়ণ খুলে বসলাম। এবারে তার উদ্দেশ্য পরিষ্কার হলো তো? মা আমাকে ননির পুতুল করে বড় করেছে। ছোট পাখির ছানাটি হয়ে মা পাখির ডানায় নিচে লুকিয়ে রাখতো আমাকে। অচেনা লোকের বাড়িতে আমার খুব সংকোচ হচ্ছিল। একলা ঘুমোতে দিয়েছিল, ঘুম আসছিল না। খিদে পেয়ে খিদে পেয়ে গেল হঠাৎ। তেমন যেমন তেমন খিদা নাইলা খেতে পেরে যেন মরে যাব খিদে। রুম থেকে বেরিয়ে এসে দেখি কোথাও কেউ নেই। বাটি টাটি নিভে শুনশান অট্টালিকা। শুধু একজন টিভির রুমে অল্প সাউন্ডে খেলা দেখছে। আমি গিয়ে বসলাম। খানিক বাদে বললাম, বিস্কিট টিস্কিট কিছু পাওয়া যাবে?
ওটা ছিল নিয়ন বাই। বিয়ের ওইসব প্রোগ্রামে কয়েকবার দেখেছি ওকে, চিনি। ও বলল, খিদে লেগেছে? আমারও লেগেছে। অন্যদিন খাবার বানানো থাকে আমার জন্য, আজকে দেখছি না, সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। ইনস্ট্যান্ট নুডলস খাবে? আমি মাথা নাড়লাম। ও টিভির দিকে মুখ না সরিয়েই বলল, তাহলে কিচেনে যাও, আমাকে এক বোতল দিয়ে যেও। আমি দ্বিধায় বললাম, তোমাদের কিচেন কোথায়? সেটাই তো আমি জানি না। ওই দরজা দিয়ে বের হও, টার্ন লেফট, গো স্ট্রেট, ইউ উইল ফাইন্ড ইট, অ্যান্ড দ্যাটস এন্ড। লাইটের সুইচ বাইরে। খুব এক্সাইটিং ম্যাচ নিশ্চয়ই। ও টিভির বাইরে তাকাতেই পারছে না। আর সে আপুকে আংটি পরাতে যেদিন এ বাড়ি থেকে লোক গেল, কারেন্ট চলে গেলে আমি তালপাতার পাখা দিয়ে বাতাস করেছিলাম, সেই দিন ওরা আমাদের মেহমান ছিল। এখন তো আমি এই বাড়ির মেহমান। পুরো বংশের সম্মান রক্ষার দায় আমার কাঁধে বর্তালো। খিদে টিদে উড়ে গেল, চুপচাপ ঘরে এসে শুয়ে পড়লাম। ৮ ঘন্টা পরে দরজায় নক পড়লো, নিয়ন ভাই এসেছে। দোয়া ওটা একটি বাটি নুডলস আর কাঁটা চামচ আমার হাতে ধরিয়ে দিল, বলল, রুম জুম, তুমি তো দুষ্টু আছো। বিয়ে বাড়ির ডামাডোলে আর তেমন একটা কথাবার্তা হলো না, কিন্তু আমার কিশোরী মনে বিরাট ছাপ ফেলে গেল। কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আমি মানুষটাকে উথাল-পাথাল পছন্দ করে ফেললাম। একদিন শুনলাম গ্র্যাজুয়েশন করতে যুক্তরাজ্যে চলে যাচ্ছেন নিয়ন ভাই। অন্তত এক দেশে তো ছিলাম। আমার বুক ফেটে কান্না পেল। গোয়েন্দাগিরি করে বড় চাচির মোবাইল থেকে নিয়ন ভাইয়ের ফোন নাম্বার জোগাড় করলাম। ভীষণ দুঃসাহস দেখিয়ে এক রাতে ফোন করে বসলাম। ওই প্রান্তে যখন ফোন রিসিভ হলো, আমি কোনো কথাই বলতে পারছিলাম না। ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদলাম। ২ মিনিট পরে নিয়ন ভাই বলল, তুমি চাও আমি না যাই? আমি উত্তর দিলাম না, কথা বললেই তো ধরা পড়ে যাব। সে জেনে যাবে আমি কে। নিয়ন ভাই বলল, আমি কয়েক বছর পরেই ফিরে আসব। আমার জন্য অপেক্ষা করে থেকো কিন্তু। আমি তোমার কাছে ফিরবো, প্রমিস। কাঁদতে কাঁদতে হেসে ফেললাম আমি। সে তো চিনেইনি আমাকে। এই সিম কার্ড তো রেজিস্ট্রেশন ছাড়াই চোরাইভাবে কেনা। কাকে না কাকে কথা দিল, এই প্রতিজ্ঞা রাখবে কিভাবে? তারপর অনেক খিদে, অনেক কিছু ঘটে গেল। আব্বু মারা গেল, কেবল এসএসসি দিয়েছি। সংসারটা আমার ঘাড়ে এসে পড়লো। উপায়ান্তর না পেয়ে আমি গার্মেন্টসে চাকরি নিলাম। সাধারণ মেশিন অপারেটর। ন্যূনতম বেতন। ওভারটাইম করি। কোনোদিন নাইটও করি। বাড়ি ফিরে মোষের মতো ঘুমাই। ২ বছর হলো বাড়ির সামনের দিকে একটা দর্জির দোকান খুলেছি। মায়ের পুরনো মেশিনটা দিয়ে শুরু করেছিলাম। এখন দুটো মেশিন আছে। মা আর আমি কাজ করি। সাধারণ কাজগুলো মাই করে। আমি টেইলার্স কোর্স করেছিলাম। ডিজাইনার কাজগুলো আমি করি। গার্মেন্টস ছেড়ে ছুটির পরে আর শুক্রবার নাক মুখ গুঁজে কাজ করি। আমার জীবন বলে আর কিছু থাকলো না। নিয়ন ভাইকে আমি ভুলেই গেলাম। সে সামান্য ভ্যাকেশনে সে সামার ভ্যাকেশনে দেশে আসে। আমি আমার ব্যস্ত জীবনে সেসবের কোনো খোঁজ না নেওয়ারই ফুরসত পেলাম না। মাঝে মাঝে মা বিদেশি চকলেট ধরিয়ে দিতে দিতে বলে, আরশির দেবর এসেছিল বাড়িতে, সবার জন্য চকলেট এনেছে। আমি শুনি। আমার মনে কিছু হয় না। আমি খুব ক্লান্ত, পাশ ফিরে ঘুমিয়ে পড়ি। তারপর একদিন শুনতে পেলাম চৌধুরীর বাড়ি থেকে আবার আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসবে নাকি। মা বলল, আরশির দেবরের জন্য মনে হয় সীমা নাকি নিতে চেয়েছে। আরশি আর আরশির মা চায় না। শুনলাম বলতেছে, এক বাড়িতে দুই বোন দেওয়া ঠিক না। ওদের লাগালে ওদের লাগলে এদিকে মন খারাপ, এদিকে মন কষাকষি হলে ওদিকেও যুদ্ধ শুরু হয়ে যাবে। তোর বড় চাচির ভাবনাটা সঠিকই লাগছে, কিন্তু আসলে উম, নারাজি হওয়ার কারণ এইটা না। আসলে চৌধুরী বাড়ির বিয়ে হওয়ার আরশির অনেক দাম হয়েছে না। ও চায় না সীমানা আর ও সমান সমান হয়ে যাক। পরের দিন সকালে কাজে যেতে হবে। সামান্য বিরক্ত হয়ে বললাম, দুনিয়ার সব কথা আমাকেই বলতে হবে তোমার? ঘুমাতে দাও, বাতি নেভাও। না ঘুমালে সকালে খুব মাথা ব্যথা করে। আমি অসুস্থ হলে তোমাদের পেট চলবে না। মা লাইট অফ করে দিয়ে আমার মাথার কাছে এসে বলল, নারকেল তেলের বোতল খুলে গেল, ঘ্রাণ পেলাম। আমার মাথায় সিথি করে দিয়ে তেল ঘষতে লাগলো। মা ফিস ফিস করে বলল, তুই ঘুমা। আমি আরামে চোখ বন্ধ করে ফেললাম।
মা নরম গলায় বলল, সাফিনের মাকে আসতে বলবো ভাবছি। উল্টো দিকের বাড়িতে তাকে দিনে 14 বার আসতে যাচ্ছে, বিশেষ করে দাওয়াত দিয়ে আসতে হবে নাকি? তোদের এর বিয়ের কথাটা বলবো ভাবছি। আব্বু আর রাহুল আঙ্কেলের মধ্যে আমাদের বিয়ে নিয়ে কথা হয়েছিল। আব্বু অসুস্থ হলে বন্ধুর কাছ থেকে পাকা কথা আদায় করেছিলেন। সবাই জানে আমার সাথে সাফিনের বিয়ে হবে, কিন্তু সাফিনের দিক থেকে কখনো কথা ওঠেনি। আমি বললাম, এতদিন সেটা মনে রেখেছে ওরা? সেটাই জানতে চাইবো। তোর বাপের শেষ ইচ্ছা ছিল, ওরা ফিরাবে কিভাবে? গুনাহ হবে না এই শুক্রবারে আসতে বলি ওদেরকে? হুম। আমি ঘুমিয়ে গেলাম। সকালে বের হব, মায়ের সাথে এক পশলা উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেল। ঠিক বেরোবার মুখেই বলল, বাজার টাজার করার সময় কি পাবি? কিসের বাজার? মাসের শুরুতে চাল ডাল তেল কিনে দিই। কাশেম চাচার মুদির দোকানে বাকি খাতা খোলা আছে, যখন তখন সওদা আনতে পারো। না, একটু মাছ মাংস। সাফিনের মাকে দাওয়াত করলে একটু ভালো মন্দ খাওয়ানো লাগে তো। বুধবার ছুটি নিতে পারবি? হ্যাঁ, পারবো না কেন? তোমার বাপের গার্মেন্টস তো। এভাবে বলিস কেন? বলবো না? হাজিরা কাটে সেটা তুমি জানো না? 103 জ্বর নিয়েও আমি কাজে গেছি, সেটা তুমি ভুলে গেছো? আমি সারা মাস হাড়ভাঙ্গা পরিশ্রম করি মা। মায়ের মুখটা মলিন হয়ে গেল। অপরাধ বোধে ভুগতে ভুগতে মহিলার শরীরে আর কিছু অবশিষ্ট নেই। মৃদু কণ্ঠে বলল, তাহলে কিছু টাকা দিয়ে যা, আমি কাউকে দরে টেরে বাজার করিয়ে আনি। আমি হাত দিয়ে মায়ের আলমারি দেখিয়ে দিলাম। মাসের মাঝখানে আমি টাকা পাবো কোথায়? যাতায়াত ভাড়া বাদে সবটাই তো তোমাকে দিয়ে দেই। এই যে বাক্সে পুরে রেখেছো, ওখান থেকে নাও। শান্তশিষ্ট মহিলার আসল চেহারা বেরিয়ে এলো। তেতে উঠে বলল, ওই টাকার দিকে তোর নজর কেন? কতবার বলেছি এর মধ্যে যদি আমি মরে যাই, ওই টাকায় হাত দিবি না? আমি জানি ওই টাকা আমার বিয়ের খরচ। যত সামান্য টাকা মিলেছিল আব্বার অফিস থেকে, তার থেকে কিছু সময়ে অসময়ে খরচও হয়ে গেছে। বাকিটা যজ্ঞের ধনের মতো আগলে রেখেছে মা। সংসারের জন্য আমাকে নিঃশেষ হতে দেখে তার বিরাট আপত্তি। নিরুপায় বলেই মেনে নেন। তারপর তিনটা বোন আমার, চুমকি, চৈতি আর নীলা। ঝুমের নাম আমার সাথে মিলিয়ে রাখার পরে আবার মেয়ে হলে মিল বাদ দেওয়া হয়, ওর নাম রাখা হয় চৈতি। ঝুম এবারে এইচএসসি পরীক্ষা দেবে, চৈতি এসএসসি। আর আর চুটকিটা ক্লাস 8-এ। 1 বছরে 3টে পাবলিক পরীক্ষায় বসবে। 3 জন। স্কুল কলেজ কোচিং প্রাইভেট বই খাতা কেনার পর যেন পাহাড়ের সমান তার নিচে পিষ্ট হচ্ছে আমি। জুম দুটো টিউশনি করতো, নিজের খরচ নিজেই চালিয়ে নিচ্ছিল। পড়া নষ্ট হচ্ছিল বলে আমি মানা করেছি। এই বছরটা গেলে আমার মাথা থেকে অর্ধেক চাপ নেমে যাবে। মাকে বললাম, আচ্ছা দেখবো। ওই বড় অর্ডারটা ডেলিভারি আছে আজ, অনেকগুলো টাকা পাওয়ার কথা। মা আশ্বস্ত হলো, পরক্ষণে চেঁচিয়ে উঠল, তুই ভাতের প্লেটে হাতও দিসনি রুমকি? আমি অসহায় গলায় বললাম, সকালে ভাত খেতে ভালো লাগে না মা। আমি যাওয়ার সময় একটা বনরুটি কিনে খেতে খেতে যাব। কতবার শিখিয়েছি রাস্তায় দাঁড়িয়ে খেতে নেই, ঘরে খেয়ে যাবি। মা ভাতের প্লেট টেনে নিয়েছে, লোকমা বানিয়ে আমার মুখে দিতে দিতে বলল, ভাত ভাত পেটে থাকে, সেই কখন লাঞ্চ হবে? পেট ভরে খেয়ে গেলে বল থাকবে। ভাতের ভেতর মাংসের স্বাদ পেলাম, বিস্মিত গলায় জানতে চাইলাম, মাংস পেয়েছো কোথায়? মা হাসলো, তোর ছোট চাচির ব্রয়লার রান্না করছিল, এক বাটি দিয়েছিল কাল বিকালে, তুলে রেখেছিলাম তোর জন্য, সকালে তুই খেতে চাস না মোটেও, এক টুকরো করে তোকে দেব। রেখে দিতে। চুটকিটা মাংস পেলে দুটো ভাত খায়, ওর হাড় মাংস বেরিয়ে গেছে। মা উত্তর দিল না। আমি খাওয়া শেষ করে মায়ের আঁচলে মুখ মুছলাম। বললাম, তুমি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সেটা কি আমি তোমার বড় সন্তান বলে, নাকি আমার পড়াশোনা হলো না বলে? মুখরা মা মাঝে মধ্যে চুপ করে যায়। পেটে বোমা ফাটলেও তখন টু শব্দটাও করে না। রাস্তা পর্যন্ত আমার সাথে সাথে আসে মা।
যতক্ষণ আমাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকে। আমি অদৃশ্য হলে চোখের জল মুছে গড়ে যায়। চুটকির কাছ থেকে এসব খবর পাই আমি। আজকের রাস্তায় উঠে মাকে কাছে নিলাম। সাফিনদের আঙ্গিনা দেখা যাচ্ছে। মায়ের কানের কাছে খুব দৃঢ় গলায় বললাম, দাওয়াত করতে চাও দাওয়াত করতে চাও করো, কিন্তু বিয়ের কথাটা তুমি আগ বাড়িয়ে বলো না। ওরা বলুক, আমি কিছু আমার কিছু নেই মা, আত্মসম্মানটুকু থাকুক, এইটুকুই তো আমার আছে। মা আমার দিকে তাকিয়ে থাকলো। ফ্লোর ইনচার্জ বেশ খানিকটা রাগ করলো। আজকে ওভারটাইম করবো না আমি। 4টে শার্ট সেলাই করেছিলাম। আমি নিজে সেটা ডেলিভারি করতে চাইছি। মা পারবে না। অন্য বোনদেরকে আমি দর্জিগিরি করতে দিতে চাই না। আমার আমার জন্য অর্ডারটা বেশ বড়। ছাড়ের সাথে ৮০০ ৮০০ টাকা মিলে পারিশ্রমিক। সবটাই আমার পরিশ্রম, কারিগর নেই। আমি কাটিং মাস্টার, আমিই সেলাই করি। সুতার খরচ নেই, কেননা সুতাটা কাজের জায়গা থেকে চুরি করে আমার বিবেকে বাধে না। সংসার সচ্ছলতা আনতে আমাকে অনেক বড় বড় কোরবানি দিতে হয়েছে। সবচেয়ে সবচেয়ে আগে ছেড়েছি সততাকে। ফ্লোর ইনচার্জ আমাকে অত্যন্ত অপছন্দ করে। তার অধীনস্থ কেউ তার চাইতে বেশি শিক্ষিত সেটা সে মানতে পারে না। আমি সার্টিফিকেটধারী পাস নেই। জেলা মেরিট লিস্টে টপার ছিলাম। স্কুলে অ্যাচিভমেন্ট বোর্ডের আমার ছবি বড় করে লাগানো আছে। ইংরেজিতে সাবলীল ছিলাম বলে স্কুলে পরিদর্শক এলে আমাকে ডাকা হতো ইংরেজি স্পিচ দেওয়ার জন্য। ফিজিক্স ভালো বুঝতাম বলে মুন্সি স্যার বলতেন, তুই তো আইনস্টাইন হবি। আমি হয়েছি সেলাই দিদিমণি। কলেজে আমি ফ্রি পড়তে পারতাম। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার বলেছিলেন, চেষ্টা করলে সাসপেন্সও মিলবে। স্কুলে গভর্নিং বডি গিয়ে তিনি রাজি করাবেন। চাচা নিম্ন মধ্যবিত্ত মানুষ হলেও আমার পড়াশোনার দায়িত্ব নিতে চেয়েছিলেন। তাতে আমার সংসারে ভাতের জোগাড় হতো না। আমি নিজের জন্য স্বার্থপর হতে পারিনি। আগে আগে বাড়ি গেলে অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের সাথে কদাচিৎ বাজারে দেখা হয়ে যায়। আমি চোখ লুকাই। স্যারকেও আমাকে চিনতে না পারলে ভান করেন। এই এই একজনের সামনে মাথাটা নিচু হয়ে যায় আমার। আর কাউকে আমি পরোয়া করি না। 22 বছর বয়স আমার। মনসুর ভাই বলে আমি বুড়ি বুড়ি ভাব করি। মনসুর ভাইয়ের কথা বলা হয়নি। বয়স 30। ছাত্র জীবনের রাজনীতি করতেন। তার দল ক্ষমতা হারালে তিনি আর ক্যাম্পাসে যেতে পারেননি। আমার মতোই ড্রপ আউট। এখন এলাকায় মাস্তানি করে আর বাপের টাকা ওড়ান। ও জিনিস তার বাবার একটু বেশি পরিমাণেই আছে। না, তার উপর বাবার ছায়া থাকাটা অনেক বিশাল কিছু। মনসুর ভাই সম্পর্কে আর বেশি কিছু বলার পাচ্ছি না। উনি এত গুরুত্বপূর্ণ কেউ না। যেদিন আমার নাইট থাকে সেদিন আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বটা উনি কবে নিয়েছেন আমি মনে করতে পারি না। ফ্লোর ইনচার্জের সাথে ঝগড়া করে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। শার্টগুলো প্রাপককে বুঝিয়ে দিয়েছিলাম। উনি ড্রাইভার পাঠিয়েছিলেন। ড্রাইভার আবার ফিরে এসেছে অভিযোগ নিয়ে। স্যাম্পলের সাথে নামি মাপে উম স্যাম্পলের সাথে নামি মাপে মিলছে না। গজ ফিতে দিয়ে তাকে মেপে দেখিয়ে দিলাম। কোথাও চুল পরিমাণ পার্থক্য নেই। বলল, স্যার তো মানে না, বলে ফিটিং হয় না। আর স্যারকে আসতে বলবেন আপনার স্যারকে আসতে বলবেন। লোকটার চোখ কপালে উঠল। আমার স্যারকে জানেন? উনি এখানে এই দোকানে আসবেন? আমি কড়া চোখে তাকিয়ে বললাম, উনিই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। আমি কিন্তু যাইনি। দরকার হলে আমি সেলাই খুলে আবার কাজ করব। কিন্তু উনাকে দেখিয়ে দিতে হবে কোথায় সমস্যা হয়েছে। সিগারেটের বাজে গন্ধে আমার ছোট দোকান ভরে গেল। মনসুর ভাই এসেছে। সে ড্রাইভার লোকটাকে বলল, সন্ধ্যা থেকে খেয়াল করছি তুই এখানে 3 বার রাউন্ড দিলা। ক্যাশ কি? ঠ্যাং বাইঙ্গা হাতে ধরায়া দেব? আমি বিরক্ত গলায় বললাম, এর মধ্যে ঢুকবেন না। কাস্টমারের ড্রাইভার উনি। কেন সমস্যা? আপাতত আপনি সমস্যা। কয়দিন গোসল করেন না জানেন? বকঝক করে গন্ধ আসছে। এটা একটা ভুল কথা বললে রুমকি। আমি আজকে দুপুরে হেড অ্যান্ড সিলভার পিপারমেন্ট দিয়ে গোসল করেছি। ভালো করেছেন, এখন যান। আপনি ঘন ঘন এই দোকানে আসা মানে আমার দোকান বন্ধ হতে বেশি দিন লাগবে না। আপনার সাঙ্গপাঙ্গ বাইরে টহল দেয়। তাদের জ্বালাতনে আপনি থাকা অবস্থায় মহিলারা কেউ এখানে আসে না।
অর্ডার পাই না, মাও রাগ করে। বলতে বলতে চমকে এসে গেল মায়ের স্পাই। মনসুর ভাই এলেই মা ওকে পাঠায় আমার উপর নজরদারি করতে। মায়ের ধারণা মনসুর ভাইয়ের কুদৃষ্টি আছে আমার উপর। চমকে এসেই বলল, চুটকি পড়তে দিচ্ছে না, আমি তোমার কাছে বসে পড়ি। মায়ের উদ্দেশ্য সফল হওয়ার কোনো কারণ নেই। জুমকি আর মনসুর ভাইয়ের সম্পর্কে খুবই ভালো। মনসুর ভাই আমাকে উদ্দেশ্য করে উদাসী গলায় বলল, তোমার কাস্টমার তো পুরুষ মানুষই দেখছি, মহিলা আসার কি দরকার? একটা শার্ট কত টাকার নাও তুমি? শার্ট 700, প্যান্ট 600, পাঞ্জাবি 800। কাস্টমাইজ করিলে দাম বাড়বে। মনসুর ভাইয়ের চোখ কপালে উঠল। ওরে বাবা, তুমি তো ডাকাত, দুদিনেই কোটিপতি হয়ে যাবা। কোটিপতি হলে আপনাকে ফ্রিতে একটা শার্ট বানিয়ে দেব। দোকানের কোনায় একটা চেয়ার রাখা আছে মনসুর ভাইয়ের নাম করে। কোনো এক অজানা কারণে এই জায়গাটা তার জন্য বরাদ্দ রাখা আছে। এই জায়গায় অন্য কেউ বসে না। চেয়ারে বসতে বসতে বললেন, আমার স্কুলটা চালু হয়ে গেলে স্কুলের ইউনিফর্ম এর সব অর্ডার তোমাকে দেব। তুমি কোটিপতি হয়ে যাবা। স্কুলের নাম দিয়েছি ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুল। আমি ফিক করে হেসে ফেললাম। অজ্ঞাত লাল লাল গুতিবাজের আরো অজ্ঞাত মহল্লায় ইন্টারন্যাশনাল স্কুল। মনসুর ভাই আমার বিদ্রূপকে পাত্তা দিল না। বলল, বুঝলে চুমকি, স্কুলের নাম কাঁথা চাপাবো। স্কুলে যারা পড়বে ওই কাঁথা ছাড়া স্কুলে অন্য কোনো কাঁথা নেওয়া অ্যালাউড হবে না। 10 টাকা খরচের খাতা বেচবো, 80 টাকা পার পিচ। শুধু খাতা বেচেই কোটিপতি হয়ে যাব। আমি কাপড়ে কেচি চালাতে চালাতে বললাম, বাহ মনসুর ভাই তো আজকাল কুটি ছাড়া কথাই বলেন না। গরিবের দোকানে হাতির পায়ের নিচে আমি তো মাথা তেতলে মরে যাব। আপনি বিদায় হন, রাত 10টা বেজে গেছে। আমাকে কাজ করতে দেন। বিদায় নেওয়ার কোনো লক্ষণই নেই মনসুর ভাইয়ের মাঝে। তিনি জুমকিকে বললেন, ছোট আপু, তুমি আমাকে ফাইন একটা লাল চা খাওয়াও তো। ওয়াটার হিটার এর চিনি আর চা পাতা মনসুর ভাইয়ের বন্দোবস্ত। কারেন্ট বিল বেশি আসে বলে আমি অভিযোগ করলে দোকানে কারেন্ট বিল তিনিই দেন। চায়ে চুমুক দিতে দিতে বললেন, জুমকি, তোমার আপা কি সবসময় এরকম হেডমাস্টার নিয়েছিল? জুমকিটা বড্ড মুখ ফসকা। হেসে খিলখিল করে বলল, আপনার মতো ছাত্র পেলে সবাই এরকম হেডমাস্টার নিয়েই হয়ে যাবে মনসুর ভাই। মনসুর ভাই মাথা নাড়ে। তুমি আমার কদর বুঝলা। চুমকি হঠাৎ করে বলে, একটা প্রশ্নের সত্যি উত্তর দেবেন? মনসুর ভাইয়ের গায়ে হাফ পাতা পোলো শার্ট, বেশি দামি ডেনিম প্যান্ট, পায়ে লোফার, মুখ ভরা চাপ দাড়ি। প্রথম দেখাতে বখাটে মনে হলেও সে সুদর্শন। সাউন্ড স্মৃতি করে আঁচড়ানো চুলগুলো হাত চালিয়ে এলোমেলো করে দিয়ে বলল, কি জানতে চাও বলো। চুমকি আবেগপ্রবণ গলায় প্রশ্ন করলো, আমার আপু কি খুব অসুন্দরী? মনসুর ভাই মারমার ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। হাতের মুঠো ফাঁকাতে ফাঁকাতে বলল, কোন সুদর্ণীর ফুয়া বলেছে যে এই কথা? আপনি প্রশ্নের উত্তর দেন। মনসুর ভাইয়ের গলা তরল শোনায়, কাচের মতো জমজম করে শব্দমালা। ওর মতো সুন্দর মেয়ে আমি আরেকটা দেখিনি চুমকি। মনসুর ভাইয়ের চোখে অপার মুগ্ধতা। তার এই ঘুরে লাগা দৃষ্টি নিজেকে সত্যিই সুন্দরী বলে মনে হয় আমার। সময় থাকলে একবার নিজের প্রেমে পড়ে দেখতাম। আপাতত আমার দম ফেলবার ফুরসত নেই। ঝামেলা করার কাস্টমারের ড্রাইভার লোকটি আবার এসেছে। বলল, স্যার বলেছে আপনি ঠিকই সেলাই করেছেন। শাড়ি মাপে ভুল করেছে। এই শার্ট আর 2 বছর আগে কেনা। সেই মাপ দিছে। 2 বছর আগের মানুষ কি আর এখন সেম আছে? স্যার বলেছে আপনি যদি গিয়ে স্যারের গায়ের মাপ নিয়ে আসতেন। ব্যাপারটা ঝামেলার। অবশ্য এইসব ঝামেলার কাজ আমি বেশি পছন্দ। ঝামেলার কাজে আমদানির গন্ধ পাওয়া যায়। সুমা ভাবির বাড়ির বাইরে পা দেয় না। তার স্বামী বিদেশ, তাকে বাড়ির বাইরে যেতে অ্যালাউ করে না। আমি বাড়ি গিয়ে জামার মাপ নিয়ে আসি, বানানো হলে হোম ডেলিভারি দিই। বেশ কয়েকদিন পর ফোন পেয়েও যেতে সময় পাচ্ছিলাম না। একদিন ভোরে ফ্যাক্টরি যাওয়ার আগে তার বাড়ি গিয়ে উঠলাম, দরজা খুলে না। এদিকে আমি ভয় পেয়ে গেছি, একা মানুষ, তাকে কি না কি বিপদ হলো। আরো জোরে দরজা নক করতে গিয়ে প্রতিবেশীদেরকেও জড়ো করে ফেললাম। তারা দরজা এই ভাঙ্গে কি সেই ভাঙ্গে,
একসময় দরজার অল্প ফাঁক হলো, আমাকে টেনে ভিতরে নিল। গিয়ে দেখি তার প্রেমিক উপস্থিত। এই হাত ধরে পায়ে ধরে অবস্থা। আমাকে ঘুষ দিল মুখ বন্ধ করার জন্য। আমিও মুখে গ্লো লাগিয়ে নিলাম। এখন দরকার না থাকলেও আমার কাছ থেকে জামা সেলাই করে সুমা ভাবি ঈদে রেমিটেন্ট ঈদের রেমিটেন্ট জামা রেডিমেড জামা কিনলেও আমার কাছ থেকে দুটো থ্রি পিস বানিয়ে নেয় আমার আগ্রহ টাকাতে। আমার কাস্টমার সৎ হলো নাকি চুজ্জোর সে দিয়ে আমার কাজ নেই। টাকার জন্য আমি যে কোনো কিছুই করতে পারি। বললাম, আপনার স্যারের ঘাট দিয়ে যান, আমি আমার সময় মতো যাব। কার না, সে একটা ঠিকানা দিল, কোয়াশিয়ারা আবাসিক এলাকার একটা ফ্ল্যাট। স্যারের নাম সালমান আরশি। লোকটা চলে গেলে আমি মনসুর ভাইয়ের দিকে তাকালাম। মনসুর ভাই গর্জন করে বলল, চোখ গরম করে কি বোঝাতে চাও? আমি মিথ্যা কথা বলি? তোমারে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? তোমারে আমি গুণী, এমন চোখ দেখাবা না আমাকে, কোলে নিয়ে আসবো। আঙুলের কসরত করে আমাকে দেখিয়েও দিল কিভাবে আমার চোখগুলো কোলে নেবে সে। বড় চাচার হাঁক শুনলাম, গটি না ডুবলেও তাল পুকুরই। এখন তাতে পানি আছে। সৈয়দের মেয়ে রাত বেরাতে দোকানদারি করবে কেন? ও বলা হয়নি, লাল লালগতি বাজারের বিখ্যাত সৈয়দ আমরা, বিরাট বংশ। হাস্যকর হলো এই বংশের এই প্রজন্মের কোনো পুত্র সন্তান নেই, সবগুলো বোন আমরা। আমাদের সাথে সাথে বংশেরও শেষ, তালপুকুরের গড়ডুবা জলও শেষ। মনসুর ভাইকে বললাম, আপনার জন্য বকা শুনলাম, যান বাড়ি যান, আপনার মা ভাত নিয়ে বসে আছে। তুমি কি এখানে বসে আমাকে, আমার মাকে দেখতে পাচ্ছ? দিব্য দৃষ্টি তোমার। তুমি কি সঞ্জয় হইছ? সঞ্চয় কে? মহাভারতের সঞ্চয়। ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের লাউড টেলিকাস্ট শোনাতো। আমি দোকান গুছিয়ে ফেলতে ফেলতে আরেকবার হাই তুললাম। বললাম, আপনার মা আসছিল দোকানে। আপনি তো আমার এই দর্জি ঘরকে ঠিকানা বানিয়ে ফেলেছেন। আপনাকে খুঁজতে এসেছিল। আজকে নাকি কোথাও মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল আপনার, সেটা এড়ানোর জন্য বাড়ি যাননি, দুপুরে খাননি। মনসুর ভাইয়ের মুখ শুকিয়ে গেল। আমার বক্তব্য পছন্দসই অংশটুকু বেছে নিয়ে উত্তর করলো, আমি ঠিকানা বানিয়েছি বলেই তোমার দোকানে উটকো লোক আসে না, চান্দা ফান্দা চাইতে আসে না। আমাকে ভয় পায় সবাই। আমার সাথে হিসাব কইরা কথা বলবা। আমি রেগে গেলে কিন্তু। আমি বড় হাই তুলে বললাম, রেগে গেলে কি? আপনি নিজেরে কি কি মনে করেন? বাকের ভাই সাজছেন? তার পরিণতি মনে আছে? বেঘুরে মারা পড়বেন। মনসুর ভাইয়ের মুখ উজ্জ্বল হয়ে গেল, কিন্তু মুখ উঁচু করে উদাস হাওয়ার ভান করলো। বলল, হায়াত মত আল্লাহর হাতে, মরে গেলে দাবি রাইখো না। এইটুকু বলে গলা নিচু করলো মনসুর ভাই। চাপা গলায় ফিসফিস করে বলল, আমার জন্য তোমার দুশ্চিন্তা হয় রুমকি? আমার কথা ভাবো, ভাইবো না। বাকের বাইরে ফাঁসি দিয়েছিল নিজের লোকেরা। আমি তোমাকে ছাড়া কাউকে নিজের লোক ভাবি না। আমার বুকটা কেমন করলো। সেকেন্ডের ভগ্নাংশ সময় দুটো থেমে গেল। পরে নিজেকে ফিরে পেলাম। দোকানের চাচি নিতে দোকানের চাবি নিতে নিতে বললাম, আমার ভাববার অনেক বিষয় আছে, সেই সব নিয়েই সময় পাই না। আপনাকে নিয়ে চিন্তা করার সময় আছে নাকি? যান বাড়ি যান। শাটার নামিয়ে বাড়ির ভেতরে এলাম আমি। বড় চাচা আমাদের ঘরের সামনে রুকিয়ার উম রোয়াকের উপর বসে আছেন। আমাকে ডাকলেন কাছে। আমি পাশে গিয়ে বসলাম। চাচা ডান হাতটা বাড়িয়ে দিলেন। তার আঙ্গুলের মোটকাটা ফাটিয়ে দিতে হবে। ছোটবেলায় এই বিনিময়ে 2 টাকা দিতেন আমাকে। বংশের একমাত্র শ্যামলা মেয়ে আমি। বড় চাচা বলতেন, ব্ল্যাক ডায়মন্ড। এখনো বললেন, কি রে কালামানিক, তোরে কতদিন দেখি না, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তোর দেখা পাই না। বড় চাচাকে দেখতে আব্বার মতো লাগছে। আমার গলায় দলা পাকাচ্ছে। আব্বা মরার পরে চাচারা আমাদের ফেলে দেননি, কিন্তু তাদের সামর্থ্য কম, সবাই টেনে টুনে সংসার চালান। এসএসসির পরে বড় চাচা গলায় হাত জড়িয়ে জানতে চেয়েছিলেন, কলেজে যেতে কি কি লাগবে তোর? আমি মহিলা কলেজে ভর্তি হতে চেয়েছিলাম।
কলেজের ইউনিফর্ম নেই, জামার উপর অ্যাপ্রন নইলে বোরকা পরতে হয়। আমি চাচাকে বলেছিলাম, বোরকা আর স্যান্ডেল জুতা কিনে দেন। চাচা বললেন, আমি তো বুঝবো না কিনতে, কালকে সকালে রেডি থাকিস, বাপ বিটি মিলে কিনে আনবো। তুই পছন্দ করে কিনিস। সকালে নিউ মার্কেটে গিয়েছিলাম আমরা, সাথে বড় চাচিও ছিল। সংসারের যাবতীয় কুটিলতা মানুষের মুখ দেখে বোঝা শেখা পাটের সেই শুরু আমার। বড় চাচির মুখটা ফুঁড়ে ছিল সারাটা সময়। আমার বুক টিপ টিপ করছিল, পছন্দ করতেই পারছিলাম না কিছু। একটা সময়ে চাইছিলামও না আর কিনতে। বড় চাচার মুখের দিকে না তাকিয়ে না করতেও পারছিলাম না। বোরকার মারা গজটা টাল মারা সামনে একটা দেখে ভয়ে ভয়ে বললাম, এটা নেব, ভালো হবে? চাচি ঠোঁট উল্টে বললেন, নে একটা, নিলেই হলো, পরের টাকায় এত বাছবিচার কিসের? কম টম দেখে নে। আমরার আমার আব্বা তো সদ্যই মারা গেছেন। দুমদাম চোখে জল চলে আসতো। কিছুক্ষণের জন্য মৃত ভাইয়ের সন্তানের পিতা হতে পেরে চাচা আনন্দে উদ্বেল ছিল। রিল্যাক্সে কেটে নিয়ে গেলেন দুপুরে। খিদেও খিদেও পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, কিন্তু মুখে বললাম, আমার একটুও খিদে নেই, আমার জন্য অর্ডার করার দরকার নেই। এতক্ষণ হেঁটে হেঁটেও খিদা লাগেনি, এই জন্যই গায়ে মাংস নেই এক চটাকও। চুপচাপ খাবি, আমি অর্ডার করেছি। বড় চাচি বললেন, ও খেতে চাইছে না, জোর করছো কেন? আমার প্লেট থেকে একটু দিলেই হবে, এমনিতে এক গাদা টাকা চলে গেছে, আর যে কত যাবে। আমি হিসাব করলাম দ্রুত। 1200 টাকা বোরখার কাপড়, 1500 টাকার স্যান্ডেল। বড় চাচির প্লেট থেকে এক চামচ বিরিয়ানি আমার প্লেটে দিলেন। চাচা মুরগির লেগ পিস থেকে রানের টুকরোটা চিড়ে দিতে দিতে বলল, কারোর ঠিক করে খাওয়া হলো না, তিনজন তিনটা বিরিয়ানি নিলে মন ভরে খাওয়া যেত। আমি মাথা নিচু করে খেতে খেতে কয়েক কয়েক ফোঁটা চোখের জল ফেললাম। খাওয়া শেষে বড় চাচি বললেন, ফালুদা অর্ডার করলে না? বুঝলি রুমকি, রিল্যাক্সে এসে ফালুদা না খেয়ে বাড়ি যায় না তোর চাচি। না, আজকে খাবো না, বেশি খেয়ে ফেলেছি, আমার হাঁসফাঁস লাগছে। বড় চাচি জোরে জোরে শ্বাস নিয়ে প্রমাণও দিলেন, তাহলে ফিরনি খাও। না না, ইচ্ছে করছে না। লাচ্ছি? না, বললাম না। বড় চাচা সব বুঝতে পারছিলেন, তার মুখটা নিরুপায় আর অসহায় দেখাচ্ছিল। বড় চাচিকে সারাটা সময় তোয়াজ করে চলছিলেন, যেন আমার সাথে ভালো ব্যবহার করে। তার এই প্রয়াস বুঝতে পারছিলাম বলে আমার আরো কষ্ট হচ্ছিল। বড় চাচা খুব করুণ মুখ করে যেন দয়া ভিক্ষা চাইলেন, তুই কিছু খাসনি, একটা কিছু খা। আমি ডানে বামে মাথা নাড়লাম জোরে জোরে। সেদিন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলাম আমি, যা আমি উপার্জন করি না সেই জিনিস নিতে আমার আপত্তি আছে। আমি মিথ্যা বলি, চুরি করি, বাটপারি করি, অনেক লোককে ব্ল্যাকমেইল করি, কিন্তু কারোর দয়ার ধার নেই না। বাড়ি ফিরলেই বোরখাটা পাশের বাড়ির লাকি বাবির কাছে বেচে দিয়েছিলাম। তবে স্যান্ডেলটা অনেক দিন পরেছিলাম। জিনিসটা টেকসই ছিল, যা দরকার, যা আমার দরকার। চক্ষু লজ্জা করে তা প্রত্যাখ্যান করার মতো বিলাসিতা করার সুযোগও আমার নেই। আমার কলেজে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত এই ঘটনাটা একমাত্র কারণ ছিল না, কিন্তু আমার সিদ্ধান্তকে প্রভাবিত করার অনেকগুলো নিয়ামকের মধ্যে অন্যতম ছিল। কোনো ছেলে সন্তান না হওয়াতে আমার বাবার সম্পত্তি একটা অংশ চাচারা পাবেন। আমি ধর্মের আইন পড়ে দেখেছি, মৃত ভাইয়ের মেয়েদের লালন পালন এবং বিয়ে দেওয়ার দায়িত্ব চাচা এবং চাচাদের ভাইদের উপর বর্তায়। সেই দায়িত্ব যেন তাদের উপর চাপ তৈরি না করে, তাই তারা ভাইয়ের সম্পদের বাহা অংশ পান। আমাদের সামাজিক ব্যবস্থায় সম্পদের অংশ নিতে কেউই ছাড়ে না, কিন্তু দায়িত্ব পালনের সবার মন বেজার। বড় চাচা মাকে ডাকলেন। মা মাথায় ঘোমটা টেনে দাঁড়ালেন। চাচা বললেন, মেয়ে বড় হয়েছে, এখন ওই মনসুরের সাথে মেলামেশা ভালো দেখায় না। যদি বিয়ে করতে চায় আমরা আপত্তি করব না। ছেলে লাফাঙ্গা হলেও বাপের টাকা আছে, বাপের যা আছে তাতে ওর 3 পুরুষ চলে যাবে। মা মাথা নাড়লেন, ওর সাথে কিছুই নেই রুমকির, এমনিতেই আসে। এই কথা রুমকির মুখ দিয়ে শুনতে চাই। বল, তোর সাথে মনসুরের কি সম্পর্ক? আমি হাই তুলে দার্শনিকের ভঙ্গিতে বললাম, গরমের দিনে আকাশের মেঘের সাথে প্রতীকের যে সম্পর্ক, আমার সাথে মনসুর ভাইয়ের সেই সম্পর্ক।
মানে বছরের উষ্ণতম দিনগুলোতে প্রখর সূর্যের আলোর নিচে লোকের প্রাণ আইড আইডাই করে আকাশের বেশে বেড়ানো এক টুকরো মেঘের ছায়া তাকে প্রশান্তি দেয়। তাতে করে ম্যাজিকের মতো লোকের ঝাঁপিত জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় না। মেঘ তার কাছে কিছু চায় না, প্রতীকও মেঘের প্রতি কৃতজ্ঞ থাকে না। আমার কোনো আমার কোনো বুঝো মনসুর ভাইয়ের ভয় দেয় না, সে আমার গ্রীষ্মদিনের মেঘ ছায়া। তীব্র যাতনার এই দিনগুলোতে নীরবে আমাকে ছায়া বিলায় সে। না আমি তাকে চাই, না সে আমার কাছে কোনো বিনিময় প্রার্থনা করে। সে অকাতরে দেয়, আমি সংকোচ ছাড়াই তা দুহাতে নিই। কখনো কৃতজ্ঞতা বোধ করি না, ওতে আমার অধিকার আছে বলেই নেই। এখানে দায় দাবির প্রশ্নই নেই। তোমরা যদি জানতে চাও মনসুর ভাই আমার কে হয়, কি সম্পর্ক আমাদের, এই সম্পর্কের নাম দেব কি, আমি বলবো এই মেঘের পথে প্রতীকের যে সম্পর্ক, সেটাই নিরাপত্তা প্রশান্তির। এত কথা চাচাকে বললাম না আমি, ছোট করে বললাম, কিছু না। চাচা মাথা নাড়ালেন, তার ধারে আঙ্গুল ঝালিয়ে সামন করে মুঠো নিলেন। মাকে বললেন, তোমাদের বড় একটা প্রস্তাব এনেছিল, তার কেমন সম্পর্কের ভাইয়ের ছেলে, সৌদি থাকে, সামনের মাসে দেশে আসবে। রুমকির ছবি দেখে ছেলে নাকি পছন্দ করেছে, না করার কারণ নাই। মাইয়ার রংটাই যা একটু ময়লা, কিন্তু ছবি কাটিং তো এ ক্লাস। এরকম মেয়ের মাইয়া আরেকটা পাবে কই? সমস্যা হলো ছেলের পড়াশোনা নাই, বকলমে টিপসই। আমি একটু নারাজি তাতে। রুমকি এখন যাই করুক, বোট স্ট্যান্ড করা মেয়ে, কিন্তু একটা কথা, দেওয়া দেওয়ার ক্ষমতা নেই আমাদের। কোনো রকম মেয়ে পার করতে পারলেই বাঁচি। আর আর সে ছাড়া তো সবাই গরিব ঘরেই গেছে। এত চুত চুত করলে মেয়ের বয়স বাড়তেই থাকবে। সমান বয়সী মেয়েদেরকে বিয়ে হয়ে গেছে। রুমকিটা না খোঁচা করে ঘুরে বেড়াবে, আমার বুকটা খালি খালি লাগে। কোনো দায়িত্বই তো করতে পারলাম না। রুমকির বিয়েটা না দিয়ে মরলে ভাইয়ের কাছে গিয়ে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি হেসে ফেললাম, বললাম, ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার কাছ থেকে চিঠি নিয়ে যাবেন। আমি আপনার ভাইকে বলে দেব আমার কখনো বিয়ের বয়স হয়নি, আমার অন্য বোনদের বয়সের আগে বিয়ে হয়ে গেছে। বড় চাচি বলবেন টেনশন কম করতে, টেনশন করলে তার প্রেশার বাড়বে। আমার বিয়ে নিয়ে তাকে ব্যস্ত হতে হবে না। আমি নাক উঁচা করে ঘুরি না, মাথা উঁচু করে ঝুলি। মা মৃদু কণ্ঠে বলল, আপনার ভাই রুমকির সম্বন্ধ ঠিক করে গেছেন। চাচা খুশি হয়ে গেলেন, চাপা গলায় বললেন, রুহুলের ছেলের সাথে? সেইটা, সেটা তো জানতামই, কিন্তু কোনো সারা শব্দই পাই না, তাই ভাবলাম সেটা বাদ হয়ে গেছে। আছে এখনো? তাহলে আলাপ শুরু করো। ছেলেটা চাকরি পেয়েছে শুনলাম, খুব ভালো ছেলে, আমাদের সব জানাশুনে। গড়ের পরেই তাকে, রুমকি দূরে যাবে না। ওদের মতিগতি বুঝি নেই আগে? চাচা গলাটাকে আর একটু চাপালেন, সেইটাই ভালো বৌমা। কানে কথা বাজারে পড়ে, কে কোথায় ভাঙ্গানি দেবে, শেষে রুমকির কপালে বিয়ে ভাঙ্গা চাপা লেগে যাবে। বুঝে শুনে কাজ করো, আল্লাহ ভরসা। আয় দোয়া করে দেই আমার কালামানিকের সোনার কপাল হবে। আমাকে টেনে নিয়ে দোয়া দরুদ পরে মাথায় ফু দিয়ে বললেন, তোর চাচিও টেনশন করে তোকে নিয়ে। কি যে তাড়াহুড়া করে এই রাতে আমাকে ঘুম থেকে তুলে পাঠালো। চাচির সমস্যাটা আমি বুঝতে পারে না, চাচির সমস্যাটা আমি বুঝতে পারে না। তার কোনো পাকা ধানে আমি মই দিছি আজকে। রাতে ঘুমাতে গেলে চুটকি এসে জড়িয়ে ধরলো আমাকে, কানের কাছে ফিসফিস করে বলল, তুই শাফিন ভাইকে বিয়ে করিস না রুমকি। ছুটকিটা আমাদের সবার নাম ধরে ডাকে, কাউকে আপা টাপা ডাকে না। ওর মুখটা আমার কানের সাথে চেপে ধরে বলল, শাফিন ভাই আর চৈতির মধ্যে কিছু আছে। মায়ের ফোন থেকে শাফিন ভাইকে কল দেয় ও, গুট গুট করে কথা বলে। ঘুমে দু চোখ জড়িয়ে আসছে আমার। চুটকি আর চৈতি জাত শত্রু, জানে দুশ্মন। একজন আরেকজনকে ফাঁসাতে ডেথ কনফিউজ দিয়ে দিতে পারে। এদের কথা আমলে নিয়ে ঘুম কামাই করার মানে হয় না। আমি চিত হয়ে শুয়েই ঘুমিয়ে গেলাম। শুক্রবার দিনটাতে একটু ঘুমাতে ইচ্ছে করে, মনে হয় দুনিয়া চুলায় যাক, আমি 1 ঘন্টা বেশি ঘুমিয়ে নিই। রাতে মনে হয় সিদ্ধান্ত নিয়ে ঘুমোতে যাই, সকালে একটু বেশি ঘুমাবো, কিন্তু এ দিনটাতে ঘুম ভাঙে সবার আগে।
আমার ঘরে খোলা জানালা দিয়ে পাশের বাড়িটা এক ঝলক দেখা যায়। একদল বুড়ো ডুমুর ঝাঁপিয়ে উঠেছে। এই ডুমুর পাকলে কেমন খেতে হয় আমি জানি না। আমরা খাঁচায় খেয়ে সবার সাবার করে ফেলি, মানে সবজির মতো রান্না করে খাই। ভিতরের বিচিগুলো ফেলে চাল সামরাই সহ পাতলা মাংসই সয়ে পাতলা মাংসল অংশটুকু কেটে নিই। গরম মসলা আর নারকেল দুধ দিয়ে রান্না করে মা। সাথে দেয় মাঝারি সাইজের চিংড়ি। অবশ্য চিংড়ি ছাড়াও অত্যন্ত উপাদেয় খাবার। ডুমুর গাছগুলো ছোট ছোট ফল এসেছে। আরো মাস দুয়েক লাগবে খাবার উপযোগী হতে। এই গাছের পাতাও খুব প্রয়োজনীয় জিনিস। মাছ ডলতে কাজে লাগে। ডুমুর পাতার রূপদর্শন শেষে আর মোড়া ভাঙলো। আজকে অনেক কাজ করা আছে। বেশ কয়েকটা অর্ডার জমেছে। আজকে কাজ এগিয়ে রাখতে হবে। সামনের সপ্তাহে ওভারটাইম করা দেখে সহসা ছুটি মিলবে না। রাতে ঘুম চোখে নিয়ে সেলাই কাজ নিখুঁত করা যায় না। কমপ্লেন আসে। অনেক সময় দ্বিতীয়বার কাজটা করতে হয়। বানানো বানানো জামার সেলাই খুলে রিডু করার সময় দুটো সময় জামা তৈরি করে ফেলা যায়। নেভি রঙের একটা পাঞ্জাবির কাপড় কাটলাম। একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রর ইউনিফর্ম। 3 শুক্রবারে মাদ্রাসার ঘুরে মাত্র দুটো অর্ডার আনতে পেরেছি। হতাশ হয়ে যায়নি। মার্কেটে যে দাম চলে সব আইটেমে আমি 20-50 টাকা কমিনি। আস্তে আস্তে ক্লায়েন্ট বাড়বে। আমি আশাবাদী মানুষ। 100 টাকার সালোয়ার কামিজ সেলাই করেছি শুরুতে। এখন বাজার রেটে চলে এসেছি। লেগে থাকলে সফলতা আসবেই। পাঞ্জাবির কাটা কাপড়টা তুলে দেখে আমি কুয়াশারা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। মা আমাকে দেখেই বলল, আজকে কোথায় যাস? কেন? আজকে কি? আজকে শফিকের মাকে দাওয়াত দিয়েছি। সাফিনও রওনা করেছে। ও, আমার মনে পড়ল সেই বিশেষ দিন। আমার বুক ধুকপুক করলো একটুখানি। হৃদয়টা প্রমাণ দিল ও বেচারা এখনো রক্ত মাংসে আছে, রোবট হয়ে যায়নি। বললাম, আজকে একটা নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। তুমি তো জানোই আমি কত পরিশ্রম করছি টেইলার্সের জন্য। একবার ওই স্টাবলিশ হয়ে গেলে আমার আর তোমার শান্তির দিন। মা মা আমার পরিকল্পনা জানে। গার্মেন্টসের চাকরিটা আমাকে মাস শেষে একটা নির্দিষ্ট অঙ্কের আর্থিক নিরাপত্তা দেয়। চাল, ডাল, তেল, লবণ আর আলু কিনে দিয়ে বাকি মাস আমি নিশ্চিন্তে থাকি। বোনেদের খাতা কলম টিউশন ফি দিই। তার তারপর দর্জিগিরি করি সচ্ছলতার জন্য। ভালোমন্দ বাজার হয়। শখের দুটো জামা কাপড় কিনি। মাসে একদিন রেস্টুরেন্টে খেতে যায়, পার্কে বেড়াতে যায়। একবার সিনেমা হলে গিয়ে পরাণ সিনেমাও দেখে এসেছি। আমরা আমাদের দুরবস্থা কাটিয়ে উঠেছি। এখন জীবনকে উপভোগ করতে চাই। আর কিছুদিন পরে আর দুটো সেলাই মেশিন আর 2 জন কারিগর রাখার মতো অর্ডার পেতে শুরু হলেই চাকরিটা ছেড়ে দেব। আর পড়াশোনা করব। একটা ছোট লাইব্রেরি করব। ব্যস্ত দিনে কাজের ফাঁকে গীতা বিতানের পাতা উল্টাবো। পাশের তোয়াবাতে থাকবে চায়ের কাপ, কাঁচা পাতি ভিজবে তাতে। আমার পরিকল্পনা সুদূরদর্শনী। সেই সুখের দিনকে নাগালে পেতে আজকে তো একটু বেশি পরিশ্রম করতেই হবে। মা বলল, গোসলটা করে যা, একটা শাড়ি পরে যা। তুই আস্তে আস্তে সাফিন চলে আসতে পারে। দেখা গেল ও আসলো, তুইও ঢুকলি। তখন শাড়ি পরতে পারবে না মা। আমার দেরি হয়ে যাবে। করশিয়ার আর বাসও করশিয়ার আর বাসও পাবো না পরে। আজকে তো জুমার বার। নামাজ পড়তে যাবে সবাই। 1 ঘন্টার মধ্যে চলে আসবো। এসে তোমার ফর্সা হওয়ার 101 হোম রেডিমি মেখে গোসল করব। নীল শাড়িও পরবো। চৈতিকে বলো শাড়ি বের করে আয়রন করে রাখতে। কাপড়ের গ্রিস নষ্ট হলে আমার বিরক্ত লাগে। কুয়ারশিয়ারা আবাসিক কমপ্লেক্সে আসতে আধা ঘন্টা লাগলো আমার। নির্দিষ্ট ফ্ল্যাট খুঁজে গেলাম। দরজা হাট করে খোলা দেখে একটু ইতস্তত লাগলো। দরজার সামনে আওয়াজ দিলাম কয়েকবার। কেউ আছেন? হ্যালো। ফিরে আসবো। ড্রাইভার লোকটির দর্শন মিলল। নিচে থেকে উপরে আসছে। বুঝলাম ঠিক ঠিকানাতেই এসেছি। আমাকে দেখে বলল, ভাবছিলাম আপনি সন্ধ্যায় আসবেন। আমি মৃদু হাসলাম। অচেনা জায়গাতে সন্ধ্যার সময় আসাটা নিরাপদ নয়। এইটুকু সতর্কতা নিতেই হয়। আর একটা অস্ত্র আছে আমার হাতের কাছে। পাজামাটা পকেটে লাগানো আছে। সেই পকেটে একটা ধারালো ধারালো টিপ ছুরি আছে। ছোট নিরীহ নেইল কাটারের মতো দেখতে, কিন্তু ঘাতক অস্ত্র। জানতে চাইলাম, কয়েকবার আমাদের দেখা হলো। আপনার নাম কি ভাই? নাম বলতে গিয়ে একগাল হাসলো লোকটি। আফ্রিদি। আব্বাস
আব্বা ক্রিকেট পাগল, পাকিস্তান ক্রিকেটের টিমের ভক্ত। আমাকে বলল, আসেন স্যারের বাসা আছে। আফ্রিদি ভাইয়ের পিছু পিছু গেলাম। বিশাল টিভি স্ক্রিন সামনে, এত বড় টিভির শোরুম দেখেছি 85 ইঞ্চি মনে হয়। স্ক্রিনে না যেন মাঠে বসে খেলা দেখছি। মানুষগুলো জ্যান্ত। ডান পায়ে বল লাগলে লাল জার্সি খেলোয়াড়টা গোল পোস্টে বরাবর যে কিকটা দিল, সেটা টিভি ভেদ করে আমার মুখে এসে লাগবে মনে হলো। মুগ্ধ হয়ে গেলাম। অস্পষ্ট আওয়াজে বললাম, ও মাই গড! সাথে সাথে একটা শব্দ, রুমঝুম। নিয়ন ভাই! আমি চমকে উঠেছি। চোখে ঝাপসা দেখছি। নিয়ন ভাই বলল, আমাকে চিনতে পারছো না? এই মানুষটাকে আমি চিনব না? সবাই জানে টেইলার্সের নাম আমার আর ঝুমকির নামে মিল করে দেওয়া। জুম রুমঝুম টেইলার্স। আসলে তো এই নামটা আমার। নিয়ন ভাই আমাকে একটা বিশেষ নাম দিয়েছিল। ওই নামের মায়া আমি কাটাতে পারিনি কখনোই। নিয়ন ভাইয়ের চোখে বিস্ময়। আবার বলল, চিনোনি আমাকে? সত্যি? আমার গলা শুকিয়ে গেল। বললাম, পানি খাবো। আফ্রিদি দৌড়ে গিয়ে পানি নিয়ে এলো। আমি আমি বসলে নিয়ন ভাই বলল, তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে। এত চমকাবে না, চমকাবে বুঝিনি। তুমি মিথ্যা কেন বলেছ? কোনটা মিথ্যা? আমার নাম? নাম তো ঠিকই আছে। নিয়ন আমার নাম, ডাকনাম। বাড়িতেই শুধু ডাকে। রাজন ভাইয়ার ভালো নাম ওমর ফারুক। পদবী ব্যবহার করো না। নিয়ন ভাই যেন বিস্মিত হলো। আমি তো চৌধুরী না। তুমি জানতে না? আমি আরো অবাক হলাম। চৌধুরী না? তাহলে কি? আঙ্কেলের নাম জাহেদ চৌধুরী, আন্টিও চৌধুরী পদবী ব্যবহার করেন। সারিকা চৌধুরী। সারিকা চৌধুরী আমার আম্মা হয়। আম্মা কখনো সন্তান জন্ম দিতে পারেননি। আমাদের দুই ভাইকে এতিমখানা থেকে এনে আম্মা কোলে দিয়েছিল আব্বা। এতিমখানায় আমাদের নাম যেমন দেওয়া ছিল, অ্যাডপশন পেপার আর বার্থ সার্টিফিকেশন, যা বার্থ রেজিস্ট্রেশনেও সেটাই দেখে গিয়েছে। এসব তো বিয়ের আগেই তোমাদের পরিবারকে জানানো হয়েছিল। তুমি জানো না? আমি দীর্ঘশ্বাস ফেললাম। মানুষের জীবনের পড়তে পড়তে কত লুকানো থাকে, কয়টা আমরা জানতে পারি। হয়তো আর সে আপু জানে, আমাদেরকে জানায়নি। জানাবার জন্য আমি কেউ না। আমারও তো নিজের মা আছে। আমার গর্ভধারিণী মারা গেছে আমাকে 5 বছর রেখে। 5 বছরের বাচ্চা অনেক স্মৃতি থাকে। আমার গর্ভধারিণী কোনো স্মৃতি আমার নেই। বললাম, ওই নামেই তোমাকে চিনতাম। সেটা লুকিয়ে যাওয়াটা তো মিথ্যা মিথ্যা বলাই হলো। নিয়ন ডাকলো, তুমি আসতে। নিয়ন ভাইয়ের চোখের ভাষা না পড়তে পারার মতো নেকা আমি না, কিন্তু সেসব বিশ্বাস করতে চাইনি। জীবন বাংলা সিনেমা নয় যে লোকের দুধদার বস্তির মেয়ে সু- সুরিয়ার প্রেমে পড়ে যাবে আর সিনেমার সুরিয়ার ভীষণ সুন্দরী হয়। বস্তি হলেও বস্তিবাসী হলেও তাদের প্রেমে পড়া যায়। আমার কিশোর বেলার প্রেমে আর চোখ অন্ধ অন্ধ করে দিয়েছে। মুখ দেখে মনে কথা পড়তে বিভ্রান্তি হচ্ছি। বসার ঘরটা আয়তনে অনেক বড়। চিমচাম আসবাব, রঙের নিয়ন্ত্রণে উম বিছানার ছায়া আছে। আমার খুব শীত করতে শুরু করলো। হাত পা জমে যাচ্ছে। অনেকক্ষণ দুজনের চুপচাপ। আমি কথা খুঁজে পাচ্ছি না। নিয়ন ভাইও কিছু বলছে না। দেশ ছাড়ার সময় নিয়ন ভাই 18-19। তারপর কেটে গেছে 6 বছর। হিসেবে এখন 24-25। কিন্তু তার চেহারা অতটাও ছেলে মানুষ না। এতিমখানায় থাকার কারণে কি পড়াশোনা দেরিতে শুরু করেছিলেন? স্কুলে যাওয়া দেরিতে শুরু হলে এইচএসসি 17-18-তে হয়নি। নিয়ন ভাইয়ের বয়স কত? আফ্রিদি ভাই একটা ফুলদানি হাতে করে নিয়ে এসে এলো। টাটকা কিছু রজনীগন্ধা সেখানে, যেন এইমাত্র বাগান থেকে ছিঁড়ে নেওয়া। মৃদু সুবাসের ঘর ভরে গেল। টিভি অজ হয়ে আছে। এই 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 বাসারই কোথাও লো ভলিউমে গান বাজছে। সুর কথা ধরতে পারছি না। ব্রেনও পজ হয়ে আছে। আমার নার্ভাস লাগছে। সেটা কাউকে বুঝতে দিতে চাইছি না। নিজেও কনফিউজডে আছি। চোখে চোখ রেখে জানতে চাইলাম, আমাকে ছল করে ডেকে আনার এত প্রয়োজন পড়লো? হ্যাঁ, আমি আমার পাওনা ছাড়ি না। তোমার দেনা আছে আমার কাছে। বুড়ো কুঁচকি তাকিয়ে থাকলাম। আরশির বিয়ের সময় গেট ধরেছিলাম 20,000 টাকা।
জুতা চুরি করে ৮,০০০ চেড়েছিলাম, আর হাত ধোয়াতে মনে হয় ১০,০০০-এর কম মানিনি। সেই সব তো আমরা বোনেরা সবাই ভাগাভাগি করে নিয়েছিলাম। আমার ভাগে কত পড়েছিল? নিয়ন ভাই হাসতে হাসতে বলল, তুমি এত সকালে আসবে আমি ভাবিনি। কোনো প্রিপারেশন নেই আমার, সবকিছু কেমন এলোমেলো হয়ে আসছে। আমার অন্যরকম পরিকল্পনা ছিল। এত সকাল? অলমোস্ট ১২টা বাজে। আমি দেশে এসে থেকে দেরি করে ঘুম থেকে জাগি। অন্যরা আমার রুটিনে তাল মিলিয়ে চলে। তাই তাই ঘড়ির হিসাব আর আমার হিসাব একটু আলাদা। তুমি কি সেই দেশেই থেকে যাবে? তুমি চাও কি তুমি চাও আমি থাকি? আমার সামান্য সন্দেহ হলো। সেদিনের ফোন কলের রহস্য হয়তো নিয়ন ভাই জানে। আমি উত্তর না দিয়ে মুখে তালা মেরে রইলাম। নিয়ন ভাই বলল, তোমার কাছে একটা ইম্পোর্টেন্ট নুডলস পাওয়া আছে আমার। আমাকে তাকিয়ে থাকতে দেখে নিয়ন ভাই জোরেসোরে হেসে বলল, তোমাকে ছাড়া কাউকে কোনোদিন কিছু রান্না করে খাওয়াইনি আমি। ইনফ্যাক্ট কিচেনে গেছি ওই একবারই। সেই জন্য দেনা পাওনার হিসাবটা আমার মাথায় আছে। এত বেশি বুক কুঁচকে ফেলার মতো কিছু না। কত কত তুচ্ছ ঘটনাই তো আমরা মনে রাখি, ঠিক? আমরা অনেক সমস্যার কত মনে রাখি। নিয়ন ভাই বলল, তুমি কেসি ফাউন্ডেশনের প্রপোজাল পেপার দিয়েছিলে তোমার স্টেট আপের জন্য। ওটা তোমাদের দাদার নাম কাশেম চৌধুরী থেকে কেসি ফাউন্ডেশন। দূরস্থ মহিলাদেরকে ফিনান্সিয়ালি অ্যাসিস্ট্যান্স ও লজিস্টিক সাপোর্ট দিই আমরা। স্টার্ট আপে সাহায্য করি। প্রপোজাল কন্টেন্ট পছন্দ হলে অফিসে স্পেসও দিই। সোশ্যাল ওয়েলফেয়ার করো না, বিনিময়ে রেভিনিউ শেয়ার নাও। পার্টনার বা ইনভেস্টর বলতে পারো। তুমি তো রেগে যাচ্ছ। এত স্ট্রেট ফরওয়ার্ড হলে বিজনেস কিভাবে করবে? ফাউন্ডেশন কিছু ইনভেস্টিগেশন করেছো? আব্বার ফাইল অর্গানাইজ করতে সাহায্য চেয়েছি, তখন তোমার ফাইলটা আমি পড়েছি, আর তোমার কাজের স্যাম্পলও পেয়েছি। ফাইনাল লিস্টে তুমি আছো। সেটা দেখে একটু ফান করতে ইচ্ছে করলো। আমার চোখ মুখ শক্ত হয়ে গেছে। বলতে চাইলাম, তোমার সাথে আমার তামাশার সম্পর্ক না। নিয়ন ভাই তখনই বলল, তুমি সম্পর্কে বেআইন হও, সম্পর্কটা ঠাট্টা তামাশারই। রেগে গিয়ে বললাম, তোমার সময়ের দাম জানো? আমার সময়ের দাম জানো? এই ১.৫ ঘন্টা আমি কই কেজি চালের দাম জোগাড় করতাম জানো? ও নাক ছিটকালো। ওহ, ভিকটিম কার্ড চেরো না। তুমি সুযোগ সন্ধানী এবং মিথ্যাবাদী সেটা আমি জানি, কিন্তু আত্মসম্মান বোধ আছে ভেবেছিলাম। আমি কি আর কি আমি কি আর কি না সেটা তোমাকে ভাবতে হবে না। অনেস্টলি, নিয়ন নামটা জানলে আমি অবশ্যই এখানে আসতাম না। কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? যা করার তুমি করেছো। আমি শুধু এগ্রি করেছি। আচ্ছা, আমি আসছি। আমার বাসায় গেস্ট আসবে। মাকে কথা দিয়ে এসেছি, তাড়াতাড়ি ফিরবো। নিয়ন ভাই মাথা নাড়ালো। জানি। ভাবির কাছে শুনেছিলাম তোমার নাকি বিয়ে। কনগ্রাচুলেশনস। আমার খুব তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা নাই। কিন্তু ছোটবেলায় একজনকে বোকা বোকা কথা দিয়ে ফেলেছিলাম বলে ফেলেছি। এসে দেখি সেও আমার মতো তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে। মেয়েরা সবাই সুযোগ সন্ধানী। কারোর হৃদয় ভাঙাতে দুবার ভাবে না। তুমি কারোর মন ভেঙেছো রঞ্জুম? আমি উঠে দাঁড়ালাম। এখানে আর কিছুক্ষণ থাকলে কি না কি বলে ফেলবো। আমাকে দাঁড়াতে দেখে নিয়ন ভাই হাত নাড়ল। তোমার কাছে আমার পাওনা ছিল, দেনা শোধ করে যাও, নইলে কি যেতে দেবেন না? ইউ আর রাইট, যেতে দেব না। জেদি বাচ্চার মতো অদ্ভুত ভঙ্গির কথা। আমি মরিয়া হয়ে বললাম, কি করলে ইভেন হব? আমাকে একটা শার্ট পাঞ্জাবি যা খুশি বানিয়ে দাও। হাল ছেড়ে দিলাম। দাও, স্যাম্পল দাও। আমি মাস্টার কপি, আমার স্যাম্পল নেই। আরে, মেজারমেন্টের জন্য একটা শার্ট পাঞ্জাবি যা তুমি এখন পরছো, কিছু একটা দাও। আমি মাপ নিয়ে যাই, পরে আফ্রিদি ভাইকে পাঠাইও, তার কাছে দিয়ে দেব। নিয়ন ভাই উঠে দাঁড়ালো, শটান ২ হাত সোজা করলো। বুঝলাম, গা থেকে মাপ দেখে বলছে। মেজারমেন্ট টেপ আগেই ছিল, কাগজ কলম নিলাম। প্রথমে খাদ, টেপের প্রান্ত ডান খাদে চেপে চেপে ধরে অন্য প্রান্ত বাম কাঁধের শেষ প্রান্তে ধরলাম। 18.৫। নিয়ন ভাই বলল, তোমার যার সাথে বিয়ে হচ্ছে তার কাঁধ এত ওয়াইড?
জানি না, মেপে দেখিনি। নিয়ন ভাই জট করে ফিরল, বলল, তার মানে তার মাপের কখনো শার্ট পাঞ্জাবি বানাওনি? আমিই ফার্স্ট টাইম। অমায়িক একগাল হেসে বলল, মানে এত কাছাকাছি আমিই প্রথম। আমি কড়া চোখে তাকালাম। দর্জির কাছে জামার বানিয়ে পরার দাম এখানে? দামে এখন দুটো শার্ট কিনতে পারা যায়। তোমার টাকা আছে, তুমি কাস্টমাইজ করে পরতে পারো। আর লক্ষ্মীখানা জামার ফিটিং এর সাথে কম্প্রোমাইজ করে নেয়। সোজা হয়ে দাঁড়াও, হাত সোজা করো। এত বাধ্য কোনোদিনও হয়নি। আমারও এটাই ফার্স্ট টাইম, মানে দর্জির কাছে মাপ দেওয়া। না স্কুলের ইউনিফর্মের মাপ দিতে যেতে হতো, মেয়ে দর্জির কাছে ফার্স্ট টাইম। হুম, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। মাথা নাড়ল ও। আমি মুখ বন্ধ করে মাপ নিতে থাকলাম। লম্বা মাপ নিলাম। এরপর হাতা, হাতের মুহুরি, কাদের কাদের হাড় থেকে শুরু করে কনুই পেরিয়ে কবজি পর্যন্ত টেপ টেনে দিলাম। গলার মাপ নিতে টেপটা আলতো করে গলার চারপাশে ঘুরিয়ে নিলাম। আমার বুকটা ডিপ ডিপ করছে, নিঃশ্বাসের গতি বেড়ে যাচ্ছে। এই মানুষটা আমার প্রথম প্রেম, কিশোর বেলার ফ্যান্টাসি। একটা সময়ে কত রকম ভাবে তাকে কল্পনায় ভেবেছি আমি। সেই সব একদম হুট করে সত্যি হয়ে যাবে, কেমন লাগছে বুঝতে দিতে পারবো না। আমার যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলছে, তাই তো বেশি। অতিরিক্ত ইমোশনাল হয়ে হার্ট ফিল করে মরে যায়নি এখনো, সেটাই তো অসম্ভব ঠেকছে। নিয়ন বায়ু শরীরে তাপমাত্রা টের পাচ্ছি, আরামদায়ক উষ্ণতা জড়িয়ে আছে। হাত সরিয়ে নিতে ইচ্ছে করছে না। এরপর দূরে যেতে কষ্ট হবে। আমি তো আর সেই কিশোরীটা নেই। বুকের মাপ নিতে হবে। টেপটা বগলের নিচ থেকে গড়িয়ে এনে বুকের মাঝ বরাবর ধরলাম দুই প্রান্ত। বললাম, নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, ছেড়ে দাও। নিয়ন বয় আমার হাতটা আরেকটু বামে চাপিয়ে নিল। ফিস ফিস করে বলল, সেটা কি চলছে? তোমার কি মনে হয়? আমি কিছু বললাম না। বেয়াই বেহানদের মধ্যে এরকম ঠাট্টা তামাশা হরহামেশাই ঘটে থাকে। আমি একটা কিছু ধরে নেব, তারপর চিৎকার করে বলবে, ফ্লাং ছিল। সংখ্যাটা লিখে আবার ফিরতেই নিয়ন ভাইয়ের মুখোমুখি হয়ে গেলাম। লম্বা মাপ নিতে হবে, বাইসেপ। তার বুক বরাবর ধরতে হবে মাপার টেপটাকে। আমার মনে হলো আর সম্ভব না। এরপর এরপর ফিট টিট হয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলবো। আমি ছিটকে গেলাম। দ্রুত পায়ে বাসার রান্নাঘর খুঁজে বের করলাম। 10 মিনিটের মাথায় একটা বাটি নুডলস এনে নিয়ন ভাইয়ের সামনে ধরলাম। নাও, সুদ বুদ। নিয়ন ভাই হেসে দিল। তুমি তো দুষ্ট আছো রুমঝুম। সেই একই বাক্য, একই মানুষ। এতদিন ধরে কত সহস্র রকম করে এ একটা লাইনকে হাজারবার লক্ষবার আবৃত্তি করেছি। আর এক মুহূর্ত এখানে না। ব্যাগটাকে টেনে নিয়ে দরজা পর্যন্ত এসেছি। নুডলস ভরা মুখে নিয়ন ভাই বলল, রুমজুম, আমার একটা রেয়ার ট্যালেন্ট আছে। ফোনের অপর প্রান্তে কে আছে নিয়ন গুনে গুনে বলে দিতে পারে আমি। আমার পা টলে গেল। এরকম আগে একবারই হয়েছিল, সেই আরশি আপুর বিয়ের দিন মাঝরাতে নিয়ন ভাইয়ের বাড়িতে। কত জনম যে খাইনি, এরকম বুবুক্ষুর মতো খিদে পেয়ে গেল। আর এক পা বাইরে গেলেও যেন মুখ তুবড়ে পড়ে যাব, এমন জীবন মরণ অবস্থা। আমি ঘরে এসে নিয়ন ভাইয়ের হাত থেকে নুডলসের বাটি কেড়ে নিলাম। ওর উপরে আমার রাগও হচ্ছে ভীষণ। রাগের কারণ আমি জানি না। আমি একটানে নুডলসটুকু শেষ করে শ্বাস নিলাম। নিয়ন ভাই পানির গ্লাস হাতে দিল, সেটাও এক নিঃশ্বাসে শেষ করলাম। নিয়ন ভাই মিটমিট করে হাসছে। বাইরে আকাশ ভরা রোদ। খোলা জানালা দিয়ে এক টুকরা সোনালি রোদ তার মুখের উপর আলো ছায়ার নকশা বুনেছে। রূপকথার ডালিম কুমারীর মতো দেখাচ্ছে। আমার রাগ আরো বেড়ে গেছে। ও একটু কম সুন্দর হলে পাশাপাশি দাঁড়ানোর স্পর্ধা করতে পারতাম। এখন তো চাওয়াও বারণ। বললাম, হাসতো কেন? ইউ আর অ্যামেজিং। ক্লাউন লাগছে আমাকে? টিটকারি করছো? একদম। ভাবছি কত সহজে ডেডিট ক্লিয়ার করতে পারতে। বেঞ্চি দিয়ে বললাম, থাকুক দেনা। আমার জমিজমা তো আর নিয়ে যাচ্ছ না। দেবদূতের মতো সুন্দর হাসিটা ছেড়ে দিতে দিতে বললাম, ইউ আর আ ক্লেভিং গার্ল।
মধ্য দুপুর, বাইরে সূর্য তেতে উঠেছে, আমার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তবুও আমি ঘামছি। মায়ের কথা শুনে গোসল করে আসতে পারতাম, এখন গা চিটচিটে লাগছে, নাকে আর কপালে ঘামের তেল তেল লেগে আছে। আমার মুখের তেল সংগ্রহ করা গেলে তা বেচে আমি কোটিপতি হয়ে যেতাম, কিন্তু আমাকে দেখাচ্ছে বিধ্বস্ত ফকিন্নি। পোশাকেও গুরুত্ব দিইনি, এক রঙা খয়েরি চিট কাপড় দিয়ে বানানো জামা, পায়ে 2 ফিতার স্যান্ডেল, বহুত ব্যবহৃত রেক্সিনের ব্যাগ কাঁধে ঝুলছে। নিয়ন ভাইয়ের সাথে দেখা হওয়াটা এরকম অসুন্দর হতে হলো কেন? কোন গ্রহ নক্ষত্রের ফাঁদে পড়ে যে তখন নীল শাড়িটা পরতে বারণ করেছিলাম? বললাম, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। নিয়ন ভাই আমার মুখোমুখি সোফাটায় বসে আছে, চড়ানো হাঁটু দুটোর উপর 2 ঘুমো ভর দিয়ে 2 হাতটুকু ঝুলিয়ে দিল, মাথাটা আমার দিকে এলিয়ে দিল, যেন খুব মনোযোগী শ্রোতা। আমি ইতস্তত করে বললাম, ইনভেস্টমেন্টটা পেতে আমি খুব হুম, ডিটারমাইন্ড। আমি তো জানতাম না ওটা তোমাদের। তাহলে আরশি আপুকে মিডিয়া করে দুলাভাইকে ধরতাম, বড় ঝাঁঝাকে দিয়েও বলতাম। আমি একটা নকল হাসি টানলাম মুখে, বললাম, তোমার এত কাছের আত্মীয় আমাদের এদিকে, আমি চেয়ারম্যানের অফিসে ছুটেছি, এমপির পিএস এর পিছনে ঘুরছি সুপারিশের জন্য, কত লোকের কাছে যে গেলাম, আর অফিসে যে হাঁটলাম তা গুণে শেষ করা যাবে না। হাসিটা আরেকটু বিশ্বস বিস্তৃত হলো, তেলতেলে ধরনের হেসে বললাম, ফাইলটা যেহেতু তোমার কাছে এসেছে, তুমি আমাকে রিকমেন্ড করতে পারো। নিয়ন ভাই বুড়ো বাঁকালো, কড়া পটেট কড়া পটেট হতে বলছো? আমি লজ্জা পেলাম। করাপশন কেন হব? ইনিয়ে বিনিয়ে বলতে চাইলাম, তুমিই তো বললে আমি এলিজিবল, জাস্ট একটু সুপারিশ করে দেবে, একটা ছোট ধাক্কা আমার ফাইলটাকে একটু এগিয়ে রাখতে। কনফ্লিক্ট অল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট টার্মটা বুঝো? আমি মরিয়া হয়ে গেলাম। আগে বলা কথার একদম উল্টো সুর টানলাম। আশ্চর্য, ইন্টারেস্ট আর কনফ্লিক্ট হবে কেন? আমার চাচাতো বোনের বোনের আমার চাচাতো বোনের দেবর তুমি। কত দূরের সম্পর্ক, কত জানো? তুমি জানো ইনভেস্টমেন্টটা কত টাকার? আমি মাথা নাড়ালাম। ফার্স্ট ক্যান্ডিডেট 20 লাখ টাকা পাবে। আমি দ্রুত গতিতে আমার প্রপোজালের সামারি করলাম। বললাম, বিভিন্ন কর্পোরেট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্লাব, সোশ্যাল ক্যাম্পেইনের কাস্টমাইজড ইভেন্ট, টি-শার্ট এর খুব টি শার্টের খুব ডিমান্ড। আমি 160 থেকে 220 জিএম এর হাই কোয়ালিটি কটন ব্র্যান্ড ফ্যাব্রিক ব্যবহার করব, কোয়ালিটি ধরে রাখবো, ডেলিভারি টাইম ঠিক রাখতে পারলে আর ইনভেস্টমেন্টটা পেলে আমার উদ্যোগটা বাড়িয়ে যাবে। খুব তাড়াতাড়ি তোমাদের ইকুইটি শেয়ার করে দিতে পারবো। নিয়ন ভাই খুব মনোযোগ দিয়ে শুনলো, তারপর বলল, কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি। এখন যদি তোমার ফাইলে আমার রিকমেন্ডেশন থাকে, পরে যখন তোমাকে বিয়ে করব, ফাউন্ডেশনের বোর্ড মেম্বাররা বলবে না আমি দুর্নীতি করেছি? হাত মুঠো করে রাগ কমাতে চাইলাম, দাঁত চেপে কিটমিটি করে বললাম, আমি অসহায় বলে এইভাবে ইয়ার্কি করছো? নিয়ন ভাই দমকে উঠলো, খবরদার, ভিকটিম কার্ড ছাড়বা না। অসহায় তো আমি, তুমি প্রথম থেকে ইয়ার্কি করে গেছো আমার সাথে। আমার বয়স কম ছিল, ইমোশনাল ছিলাম, তুমি আমাকে পেঁচে ফেলে আজীবন কমিটেড করে রেখেছো। আমি তোমার মতো হাঁসের বাচ্চা না যে পানি থেকে উঠে পায়খানা দুটো জাটা দিয়ে শুকনো হয়ে যাব, গায়ে পানির ছিটাটুকুও থাকবে না। আমি ওয়াদা করেছিলাম, বলতে সেটা আমি বলতে পারছি না। বলতে বলতে ওনার কথার সুর বদলে গেল, শেষের দিকে ক্যাপাটে শোনা গেল, হাঁসের বাচ্চা আমি? চোখ পাকিয়ে বললাম, কাকে না কাকে না জেনে শুনে কি পাগলের মতো ওয়াদা করেছিলে, সেটা আমি কিভাবে জানবো? আশ্চর্য। নিয়ন ভাই শান্ত হয়ে গেল, স্পষ্ট উচ্চারণে বলল, আমি কোনো অলৌকিক ক্ষমতা নেই রুমঝুম। ফোনের অপর প্রান্তে কে আছে সেটা আমি দেবো বলেই জানিনি, আমি জানতাম ওটা তুমি। আমি এক্সপেক্টেড করেছিলাম তোমাকে, সেজন্য আমি জানতাম ওটা তুমি। আমি জেনে বুঝেই ওয়াদা করেছিলাম। আমি তোমার কাছে ফিরেছি রুমঝুম। আমার দুর্ভাগ্য, তুমি আমার জন্য অপেক্ষা করে থাকোনি। আমার কাছে এই অভিযোগের জবাব নেই। আমি ধরা গলায় বললাম, তুমি আমাকে এক্সপেক্ট করেছিলে?
সেদিনও আমার জীবনটা খুব জটিল। শৈশব, কৈশোর গেছে জন্ম পরিচয় খুঁজতে, খুঁজতে। আমার বেচারা বারবার লোকের কাছে আমাকে কৌতূহলের পাত্র হয়েছে। সেইসব খুব ডিসগাস্টিং লাগতো। শুধু তোমার শুধু তোমার চোখে ছিল সহজ সরল ভাষা। আই ফেল ইন লাভ উইথ দ্যাট। আমিও ছোট মানুষই ছিলাম। কুড়ির গণ্ডি পেরোইনি তখন। এই বছরেই রিয়েলাইজ করেছি তুমি কৈশোরের ভালো লাগা না শুধু আমার, আরো বিশ্বাস। তুমি কেঁদেছিলে আমার জন্য। কেউ কোনোদিন আমাকে হারানোর দুঃখে চোখে জল ফেলেনি। আমার চোখে আমার জন্য একটুখানি মায়া দেখতে আমি কত কি করতাম তখন। তুমি পরিচয় লুকিয়ে গিয়েছিলে। কারণ তোমার কোনো এক্সপেকটেশন ছিল না। একাকী প্রবাসে এসব অনেক কিছুই আমার অনুভূতিকে আরো ডেপথ দিয়েছে, আরো প্রগাঢ় হয়েছে। আমি তোমাকে চাই রুমঝুম। আমি যে শুধু চেহারা সুবর্ণ মানুষ নয়, আব্বাকে সেটা প্রমাণ দেওয়ার জন্য উদগ্রীব ছিলাম। আমার জন্ম কোনো আস্ত করে নয়। আমি চৌধুরীদের যোগ্য উত্তরসূরি। আম্মাকে সেটা দেখিয়ে দিতে চেয়েছিলাম। সেই সবকিছুতেই সফল হয়ে ফিরে এসেছি। তোমার কাছেই ফিরেছি। রূপকথার গল্প কি সত্যি হয়? হয় সম্ভবত। সেই গল্পগুলো রাজপুত্ররা উম গোটেকরুণীর প্রেমে পড়ে যায়। তারা আকাশ থেকে নেমে এসে ঝুমির তৃণলতার গালে চুমু আঁকে। মিথ্যে আমি বিশ্বাস নেই। মিথ্যে আমার বিশ্বাস নেই। অবিশ্বাসী গলায় বললাম, আমার কাছে ফিরেছ? মিথ্যুক। তাহলে সীমানাকে কেন বিয়ে করতে চেয়েছ? নিয়ন ভাইয়ের গাল ঝুলে গেল। হাঁ করে তাকলো, তারপর গাল বন্ধ করে বিস্মিত কণ্ঠে বলল, হুম। ইস সীমানা? তোমার কোনো চাচার মেয়ে যেন মনে পড়েছে। এক গাদা বোন। কোনটা কে জানে? শব্দগুলো চেঁচাচ্ছে। এমন দাঁতে দাঁত পিষে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না। আব্বার অফিসের দায়িত্ব নিতে চায়। তোমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আসলে ভীষণ ব্যস্ত নাকি আমাকে এড়িয়ে যেতে চাইছো বুঝতে পারিনি। ট্রাই করার জন্য বিয়ের প্রপোজাল দিয়েছিলাম, কোনো সীমানাকে নয় স্টুপিড, তোমাকে। তারপর ভাবি বলল তুমি এঙ্গেজ। নিয়ন ভাইয়ের গলায় তিক্ততা। ঠিকই আছে। বোকার মতো আমি একাই কমিটেড দিয়েছিলাম। তুমি তো আর কমিটেড না আমার কাছে, সেজন্য অপেক্ষা করনি আমার জন্য। আমার বারবার যোগ্যতার চাইতেও সাড়া দাওনি। আমি সহজে কাঁদি না, কিন্তু এক গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। বললাম, আমি কোন যোগ্যতায় তোমাকে ছাড় স্পর্ধা করব বলো? তুমিই বলো। নিয়ন ভাই ঝিমিয়ে ঝিমিয়ে দুলে দুলে বলল, ভালোবাসলে ভালোবাসলেই চাইতে রমঝম। ভালোবাসলে অন্য আর কোনো দাবি লাগে না, আর কোনো যোগ্যতা লাগে না। আমারই বুঝতে ভুল হয়েছে। যাকে বিয়ে করতে যাচ্ছ তাকে ভালোবাসো, নাকি তার সাথেও অভিনয় করো? এই সুন্দর ছেলেটার গায়ে দুটো থাপ্পড় কষাতে পারলে আমার ভালো লাগতো। সাথে ভালোবেসে বলছে, একসাথে দূরে ঠেলে দিচ্ছে। আবার বলল, তুমি ফিরে এলে ইনভেস্টমেন্টের জন্য, আমার স্বীকারোক্তি শুনতে নয়। একটু রুড করে বললে, টাকার জন্য। টাকার জন্য তুমি কি কি করতে পারো? আমি তাকিয়ে থাকলাম। ও বলেই গেল, আমার জন্মদাত্রী মাকে আমার জন্মদাতা ভালোবাসেনি, তাই আমাকে জেরে ফেলেছিল দুজনেই। এতিমখানায় ফেলে দিয়েছিল। আমার ভাগ্যে সত্যিকারের ভালোবাসা নেই। আমি এটা মেনে নিয়েছি। 20 লাখ কেন চাইছো? আরো চাও রমজম। ঈশ্বর আমাকে তোমার ভালোবাসার কেনবার মতো টাকা দিয়েছে। তুমি আরো চাও? তবুও আমাকে ভালোবাসো। মিথ্যে করে হলেও ভালোবাসো। আমি টাকা ইনভেস্ট করব, ভালোবাসার অঙ্কে রেভিনিউ ফেরত নেব। তুমি কত নেবে বলো? আমার উচিত তোমার গালে টাস টাস করে থাপ্পড় মারা। মারো। নিয়ন ভাই বসা থেকে উঠে দাঁড়ালো। খুব দ্রুত আমার হাত ধরে নিজের গালে থাপ্পড় দাগালো। এত দ্রুত যে আমি বাধ্য বাধা দিতে পারলাম না। হাত ছাড়িয়ে নিয়ে কঠিন করে বললাম, এত রাগ পুষে না রেখে আয়নায় একবার আমার পাশে দাঁড়িয়ে দেখো। আমি কি তোমাকে চাইতে পারি? আর একবার ভালোবাসার চোখ দিয়ে খুঁজলে টের পেতে আমি তোমাকে চেয়েছি কিনা। খুব চেয়েছি নিয়ন ভাই, খুব ভালোবেসেছি। আমি যে স্বপ্নটা দেখি সেটার নামও তো রুমঝুম। নামটা তোমাকে নামটা আমাকে তুমি দিয়েছিলে। এতদিন পুষে রাখা আবেগ প্রকাশ করে ফেলতে পেরে হালকা লাগলো। আমি সোফায় গা এলিয়ে দিলাম।
সিলিং এ সুন্দর নকশার কাজ করা। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, টাকাটা আমার খুব প্রয়োজন। সেজন্য তোমার দয়া আমি চাইনি। আমার মনে বিশ্বাস আছে এই কাজটা আমি করে উঠতে পারবো। সেই পরিমাণ এফোর্ট দিতে পারবো। তাই আমি তোমার রিকমেন্ডেশন চেয়েছি। এখন আর প্রয়োজন নেই। আমি নিজেই পারবো। তোমাকে কিছুই করতে হবে না। আমি উঠে দাঁড়ালে নিয়ন ভাই অপ্রাসঙ্গিকভাবে বলল, আমি ট্রাজি বুট থেকে রিজাইন করব। আমি স্টাডি বুট থেকে রিজাইন করব। আমি বুঝিনি কথাটা। অস্পষ্ট শব্দ করে বললাম, হুম, আমি তোমাকে রেকমেন্ড করব না। কখনো করাপশনের উল্লেখ হোক সেটা আমি চাই না। আমার কাছে ছোট হতে পারবো না। প্রয়োজন নেই। বললাম তো রিকমেন্ড করতে হবে না। কেউ কখনো জানবে না আমাদের আমাদের এরকম একটা কনভারসেশন হয়েছিল। নিয়ন ভাইও উঠে দাঁড়ালো। জেদি গলায় বলল, প্রয়োজন আছে, প্রয়োজন আছে। কারণ সবাই জানবে, আমি এটাও জানি। ইনভেস্টমেন্টটা তুমিই পাবে। তারপর যখন তুমি আমার বউ হবে, আমি এখন তোমাকে রিকমেন্ড আর না করি তখন কথা উঠবেই। তাই রিজাইন করব। এভাবে ভালোবাসি বলে নাচতে নাচতে চলে যাব আর আমি তোমাকে যেতে দেব ভেবেছ? আমি একটু ভয় পেয়ে গেলাম ওর কথার ভাবভঙ্গি দেখে। সাইকো নাকি? জানি না, ও তো আমার সম্পর্কে কিছুই। অবচেতনে কাপড়ের উপর দিয়ে দিয়ে অবচেতনে কাপড়ের উপর দিয়ে টিপ চুড়িটা চেপে ধরলাম। বললাম, কি করবে? বেঁধে রেখে দেব। একগাল হেসে বলল, ইউ মাস্ট প্রমিস মি ইউ উইল বি মাইন। ও বাইরে যাওয়ার দরজার মুখে বাসন দিয়ে বসলো। আমার 1200 টাকা দামের বাটন ফোনটা ফি ফি করে বাজলো। সাফিন ফোন করেছে। কি টাইমিং! কোন বিচ্ছুটা যেন ওর নাম সেভ করে রেখেছে জান কলিজা 1 লিখে। আমার মনসুর ভাইয়ের নাম আছে জান কলিজা 2 দিয়ে। আমি অনেকবার ঠিক করে দিয়েছি, আবার একদিনের মাথায় এই নাম ফেরত গেছে। কয়েকবার ঠিক করে দিয়ে তারপর বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি। বিচ্ছু শিরোমণি বোনগুলো আজকে এসব জানলে নিয়ন ভাইয়ের নম্বর সেভ করে ফেলবে জান 3 লিখে। এসব কি হচ্ছে আমার সাথে? কোন আগ্রহের কোনালোকে পড়েছি? কোপানল নাকি প্রেমানল, নাকি সবটুকু এক স্বপ্ন, সুন্দরতম স্বপ্ন? ঘুম ভাঙলেই সেই স্বপ্নের ঘুম ভাঙলেই সাথে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমি একটা ডুব গিললাম। সাফিনকে কি বলবো এখন? তারপরে আমাদের বাড়িটা বাজারের খুব কাছে। এই মহল্লা কখনো ঘুমায় না। লোক গিজগিজ করছে সবাই সবসময়। মোর মোড় ঘুরতে চায়ের দোকানে মনসুর ভাইকে দেখা পেলাম। আমার মনে হচ্ছে বিরাট কোনো অপরাধ ঘটে ফেলেছি, যেন চুরি করেছি, নইলে ভয়াবহ কোনো কেলেঙ্কারি। মনসুর ভাইকেও দেখেও দেখিনি ভান করে বাড়ি এসে বললাম, আজকে বাড়ির বদলে পাতালে যাওয়ার রাস্তা জানা থাকলে আমি সেখানেই যেতাম। কুয়াশিয়ারা থেকে ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। দুপুর থেকে আমার মোবাইল বন্ধ ছিল। মাকে কি জবাব দেব সেটা ভেবে আমার মাথায় কাজ করছে না। মিথ্যে কথা আমি হরে হরে বলি, কিন্তু ফ্যাক্টরিতে ফ্লোর ম্যানেজারের কাছে থেকে সিক লিভ নিতে মিথ্যা বলা, আমার মায়ের কাছে এরকম একটা বড় ঘটনা নিয়ে মিথ্যা বলার মধ্যে পার্থক্য আছে। অনেক সাজিয়ে গুছিয়ে বলতে হবে, মা চট করে ধরে ফেলতে পারে আমাদের সত্যি সম্পর্কটা। বয়ে বয়ে গা বয়ে বয়ে ঘরে পা দিয়ে বড় চাচিকে পেলাম। আশ্বস্ত হলাম, এখনই মায়ের জেরার মুখে পড়তে হবে না। সময় পাওয়া যাবে অজুহাত তৈরি করার। ঘরের দিকে না গিয়ে আমি জুমকির ইশারায় বললাম, আলনা থেকে আমার জামা দিতে, একবার গোসল করে নিব। জুমকি আমার হাতে জামা আর গামছা দিতে দিতে বলল, তুই ছিলি কোথায়? বড় একটা অর্ডার পাবো ভেবেছিলাম না, তাই বলে সারাদিন। তোর ফোন বন্ধ কেন? আমি নার্ভাস গলায় বললাম, চার্জ ছিল না। জুমকি বুড়ো কুঁচকে তাকিয়ে থাকলো আমার দিকে। একবার ফুল চার্জ হলে প্রায় 2-3 দিন আমার সেটে আর ফোন ছাড় দেওয়া লাগে না। আর ছাড় দেওয়ার কাজটুকু জুমকি খুব সময় মতো করে। ও জেরা করার ভঙ্গিতে বলল, তুই কি শাফিন ভাইকে বিয়ে করতে চাইছিস না? এই মেয়েটা খুব মেধাবী, ধীশক্তি প্রখর। আমি উত্তর দেওয়ার আগেই ও বলল, না করতে চাইলে সোজাসুজি না কর, তারপর মনসুর ভাইকে বিয়ে করে ফেল। আমি যেন ছোট বা ও বড় না। আমি যেন ও ছোট ও বড় বোন
ডুক গিলে বললাম, আর যদি অন্য কাউকে বিয়ে করি? চুমকি তেতে গেল। অন্য কে? তোর মাথা কি ঘুরছে? তোর কপালে দুঃখ দেখতে পাচ্ছি। মনসুর ভাইকে কষ্ট দিয়ে আল্লাহ তোকে মাফ করবে না, শয়তান্নী। চুমকির চোয়াল শক্ত হয়ে আছে। আজকের দিনটা ঘটনাবহুল ছিল। ওভারহেলমিং, অসহ্য রকমের সুন্দর একটা দিন। অদ্ভুত সব প্রাপ্তি আর দুর্বার আনন্দের সব ক্লান্ত হয়ে আছি। একসাথে প্রবল হয়েছি গ্লানিবোধ। চুমকির সাথে বচসা করতে ইচ্ছে করছে না। উত্তর করলাম না ওর কথার। ও বলল, ঠোঁট ফুলাচ্ছিস কেন? আমি ভুল কোনটা বলেছি? মা টের পেয়েছে আমি এসেছি। আওয়াজ পেলাম, রুমকি, আসছিস? আমি দরজার পাশে দাঁড়ালাম। মা পানির খিলখিল বড় ছাঁচির দিকে তাকিয়ে দিয়ে মুখ রুষ্ট গলায় বলল, বান্দার মনে যা, আল্লাহর মনেও তা। বাপের শেষ ইচ্ছা কদরও নেই। মা যে শান্তিতে চোখ বুঝবে সে বাবও মেয়ের মনে নেই। মায়ের অনু মায়ের অনুযোগের পাল্লা বাড়ছে। আমার অপরাধবোধও আমাকে নাক পর্যন্ত ডুবিয়ে দিচ্ছে। মা বলল, তোর ইচ্ছাই পূরণ হয়েছে। সাফিনের মা একটা শব্দও করল না। সাফিনও না। বড় চাচি আগ্রহী হলেন, কিছু বলল না? মা মাথা নাড়ল, হুম। ওরা ভাবছে রুমকি তো আছেই, বিয়ে একদিন হলেই হলো। সাফিন কেবল চাকরি পাইছে, দৌড়গোড় করবে, বড় ভাই বোনদেরকে দেখবে, সংসার উন্নতি করবে। বিয়ে হয়ে গেলে তো সাফিনের আলাদা সংসার হবে, খরচ বাড়বে, বউ নিয়ে ঢাকায় বাসা করে থাকবে। বছর গেলে বাচ্চা কাচ্চা হবে, এদিকে খরচপাতি দেওয়া কমিয়ে দিবে। এই জন্যই মুখে তালা দিয়ে আছে। মেয়ে তো পানিতে পড়ে যায় নাই একদম। তুমি এত ভাবো কেন? সাফিনদের আশায় বসে থাকবা কেন? লোকে তো তোমার কথাও বলে। সতীনের মেয়ে বলে তুমি তোমাদের রুমকির মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছ। নিজের মেয়েদের আঁখের গড়ি নিচ্ছে। মা জবাব দিল না। কখনোই এসব অভিযোগের জবাব দেয় না। বড় চাচি আবার বললেন, যত অপেক্ষা করবা, যত দেরি করবা, মেয়ে তত পার করতে লোকে তত সৎমা জিকির করবে। বড় চাচি গলা চাপিয়ে বললেন, আমার বাইশটা কিন্তু রুমকির পছন্দ করেছে। দেশে আসবে সামনের মাসে। তুমি বললে ফোনে ফোনে বিয়ে লাগাই দিতে পারি। ভিডিও কলে দেখবে, কাজী থাকবে এক পাশে, তিন কুপল বলে বিয়ে শেষ। খরচপাতিও দিতে হবে না। ওদের অনেক আগ্রহ। সেদে আসার লক্ষ্মী পায়ে টেলতে নাই। তুমি রাজি থাকলে কালকেও যেতে বলতে পারে। মায়ের হাতে চাপ দিলে, চাচি, আমাকে পার করার জন্য এত তাড়াহুড়া কেন, সেটাই আজ জলের মতো পরিষ্কার আমার কাছে। মা আমাকে উদ্দেশ্য করে বলল, মহারানীর দুপুরে খাওয়া হয়েছে? পেট গেছে কিছু? আমি মাথা নাড়লাম। মা বলল, যাও, গা ধুয়ে এসে দুটো ভাত খাও, খেয়ে আমার জানে একটু শান্তি দাও। বড় চাচি বললেন, বিয়ের পানি গায়ে চিটলি নাকি মেয়েদের রূপ বেড়ে যায়। রুমকির গায়ের রঙও খুলে গেছে, চোখ মুখও কাটা কাটা হয়েছে। ছোট থাকতে যে কাকলাসের চেহারা ছিল, এখন তো তেমন নেই। যে দেখবে এখন সেই পছন্দ করবে। সময় থাকতে বিয়ে দিয়ে দাও, এই সুন্দর বয়স বাড়লে থাকবে না। মা প্রতিবাদ করল, চোখ মুখে সবসময় সুন্দর ছিল ওর। সাজগোজ করেনি কোনোদিনও, এই জন্য লোকের চোখে পড়েনি। সাজলে ওর সাথে টেক্কা দেওয়ার মতো এই সৈয়দ বাড়িতে কেউ নেই। বড় চাচির মুখ কালো হয়ে গেল, কিন্তু দমে গেলেন না। মুখে হাসি টেনে বললেন, আমি কথা বলবো আমার বোনের সাথে। শুভ কাজে দেরি কি? বড় চাচির উদ্দেশ্যে মায়ের কাছে পরিষ্কার না নিস্পৃহ গলায় বলল, মহারানীর সাথে কথা বলে দেখি। ওর সাথে কি কথা? তুমি মা, তোমার কথাই শেষ কথা। না, সেই সৌভাগ্য কি আমার আছে? আমাকে মা মানলে কি এত ভোগান্তি দেয়? পেটে ধরতাম তাহলে মায়ের টেনশন বুঝতো। পেটে ধরিনি তো। আমি সরে গেলাম। আজকে এই পেঁচালি চলবে সারা রাত। যতবার আমাকে দেখবে ততবার পেটে ধরা মা আর পেটে না ধরা মায়ের পার্থক্য উদাহরণ সহ শুনতে হবে। ইমোশনাল অস্ত্র শস্ত্রের মায়েদের ঝুলি ভরাই থাকে। গোসল করে এসে দেখি মা ভাত বেড়ে বসে আছে। আমি কোনো শব্দ না করে খেতে বসে গেলাম। টিভি চলছে। টিভির রাত 10টার খবর শোনা গেল। শেষ হলো। সবার পরীক্ষার বছর বলে কেবল কানেকশন কেটে দিয়েছি। মা সন্ধ্যাবেলা ছোট চাচির বাড়িতে সিরিয়াল দেখতে যায়। মা কেঁদেছে, তার চোখ ভেজা। সান্ত্বনা দিতে বললাম,
বিয়েটা ২-২.৫ বছর দেরি হলে কি অসুবিধা? আমার বিয়ে হয়ে গেলে কাবে কি সেই হুঁশ আছে? মনসুর ভাই ঠিক বলে। আমি রুরোবাসী, মা কষ্ট পাচ্ছে। সেটা লঘু করতে গিয়ে আমি উল্টো আরো আঘাত পেয়ে ফেললাম। আমার মনে সুকুমার সুকুমার বৃত্তিগুলো হারিয়ে গেছে আসলেই। তাহলে আজ কিভাবে ভেঙে চুরে বিলীন করে এলাম নিজেকে? মেঘ না চাইতেও যে জলোচ্ছ্বাস এসেছে, স্বেচ্ছায় তাতে গা ভাসালাম কেমন করে? এত বেসামাল কেমন করে হলাম? নাকি মায়ের সাথে মায়ের নাকি শুধু মায়ের সাথেই পারি? সে কি মা দুর্বল আর অসহায় বলে? মা তরকারির কড়াইয়ের মুরগির কলিজা খুঁজে আমার প্লেটে দিতে দিতে বলল, পৃথিবীতে কারোর জন্য কিছুই থেমে থাকে না। তোর বাপ মরলে আমরা কি বেঁচে গেছি? তুই দাঁড়ায় গেছিস না, তোর বিয়ে হয়ে গেল, এই ৩ জনের কেউ না কেউ হাল ধরতে শিখে যাবে। আমি শাক খেতে পছন্দ করি না। রেগে থাকা আম্মাকে শান্ত করতে মিনমিন করে বললাম, আমাকে একটু শাক দাও। এরকম সবুজ সবুজ থাকলে খেতে ভালো হয়। মা শাক দিল না, পাঙ্গাস মাছের ফেটে দিল প্লেটে। বাটা কাঁচা মরিচ আর আদার ঘ্রাণে তরকারির মাখামাখো। এই রান্নাটা মায়ের হাতে খুব ভালো হয়। পেটের তেলটুকু ভেঙে তৈরির চৈতির প্লেটে দিতে দিতে বলল, এই কিপটা মনসির মেয়ের হাতে তোর সবার জন্য মাছের পেটি উঠবে না। মনসির মেয়ে মনে হয় আমি রাক্ষসী। আমার এত বড় একটা পেট। মা কেক করে উঠল। ওরা খাইছে না, দুপুরে সবাই খেয়েছে। এই খাবে না, সেই খাবে না, ডিম খাবে না, মাছ খাবে না, এক একজনের সদের বাহানা। আমার আর সয় না, গলায় দড়ি দিলে সবার মুক্তি। যা যার ইচ্ছা করবি। বড় বোনে সারাদিন পেটে দানা দেয়নি, মাছ তুলে দিল অমনি খেতে শুরু করে দিলি। এত লোনা হবে কেন? স্বার্থপরের গোষ্ঠী। চৈতির চোখে পানি এসে গেল। ভাত মেখে উঠে যেতে গেলে মা ধমক দিল, খবরদার একটা ভাত যেন নষ্ট না হয়। শলা দিয়ে মেরে সবাইকে সমান করে দেব। মায়ের ছলা মায়ের ছলা কাঠের বাড়ির অভিজ্ঞতা আমাদের সবার আছে। আমি চৈতির সাপোর্ট নিতে গিয়েও থেমে গেলাম। মাকে রাগিয়ে দেব না, আজকে আমি নিজেই ব্লান্ডার করে এসেছি। ভয় হচ্ছে আমার দিকে ভালো করে দেখলেই যেন আমার বুকের ভিতরটা মা মনে পড়ে ফেলবে স্পষ্ট করে। এক লোকমা ভাত নেড়ে চেড়ে কয়েকবার করে মাখলাম। কয়েকটা ডোক ডোক গিলে বললাম, মা, যদি কোনোদিন শোনো আমি খুব স্বার্থপরের মতো শুনি, নিজের কথাই ভেবেছি। একদিন শুধু নিজের জন্য বেঁচেছি, একদিন নিজের সামনে রাখতে পারিনি। খুব বড় কোনো সর্বনাশ করে ফেলেছি। মা ফাঙ্গাসের একটা টুকরো ভেঙে অর্ধেক ঝুমকিকে অর্ধেক চুটকিকে দিতে দিতে আমাকে বলল, তুই যত হিসাব করে চলিস, জীবন অত গুনে গুনে চলে না রুমকি। জীবনের হিসাব ভুল চুক হয়ই, বড় গোলমালও হয়। আমরা ভুল করেছি, তোরাও করবি। ভুল করলে ভুলের মাসুলও দিবি। শুধু থেমে যাবি না, চলবি। হারবি কি জিতবি, চলতেই থাকবি। জানবি মা পাশে আছে। আমার 4টা বাচ্চার সাথে আমি আছি। তোরা জিততে আসলেও মা ভাত রেঁধে খাওয়াবে, হেরে গেলেও আঁচল পেতে বিছানা করে দেব। আমার গলা রুদ্ধ হয়ে আসতে চাইলো। আমি কেমন করে ভুল করলাম, আমি কেমন করে বেঁচে গেলাম। খাওয়া শেষে সোজা বিছানায় চলে গেলাম। চৈতি একটু বিস্মিত হলো, জানতে চাইলো, আজকে দোকানে যাবি না? আমরা আমরা ছাড়বনি, বড় হয়ে গেছি। বদনাম যেন না রটে, তাই বাইরের কোনো পুরুষে আমাদের বাড়িতে ঢোকা নিষেধ। সাফিনেরও। দোকান খুলে সাফিন আসবে। অনেকদিন আমাদের দেখা হয় না। দুপুরে ফোন করেছিল, রিসিভ করতে পারিনি। মনসুর ভাইও রাতে বেশি হলে একবার দোকানে উকি দিয়ে যান। আজকে কারোর মুখোমুখি হতে ইচ্ছে করছে না আমার। নকল হাই তুলতে তুলতে বিড়বিড় করলাম, আজকে একটা ভয়ঙ্কর দিন গেছে সইতি। আমার মাথা ঠিক নেই। দেখা যাবে শার্ট কাটতে গিয়ে পাজামা সেলাই করে ফেলবো। আজকে ঘুমিয়ে যাই, কালকে আবার সকালে কাজে যেতে হবে। আমি জানি আজ আমার ঘুমও আসবে না। চৈতি সরে গেল। আমার মনে হলো মায়ের মোবাইল থেকে কিছু একটা করলো। চুটকির সতর্কতা মনে পড়ে গেল আমার। আসলেই কি সাতিনের সাথে ওর কিছু? মোবাইল সাইলেন্ট করা, নিয়ন কল দিয়ে যাচ্ছে অনবরত, থামাথামি নেই। মেসেজ ঢুকতে ঢুকতে মেমোরি কার্ড ফুল নোটিফিকেশনে আসছে। আমি ওকে দিয়ে ঘরের
পরিবেশ বুঝতে চাইলাম। মা ঘুমায়নি এখনো, ঘুমোতে দিতে হবে, দেরি হবে। হাতের সেলাই লাগে, হাতের সেলাই লাগে কিছু জামায়, বোতাম বসানো লাগে, সেই সব খুঁজবো কাজ করতে করতে। মা ঝুমকি আর চৈতি মায়ের ঘরে নিচে বিছানা পাতে, চুটকি আমার সাথে ঘুমায়। অনেক রাত জেগে পড়া করেও আমি মোবাইলটাকে বালিশের নিচে ঢুকিয়ে চুটকিকে বললাম, তুই কি আরো রাত জাগবি? চুটকি এক ডাকে শুনলো না। গভীর মনোযোগে পড়াতে আমাকে আবার ডাকলাম, আমাকে মশারিটা টাঙিয়ে দে। চুটকি শুনলো না। আবার ডাকলাম, চুটকি। চুটকি কেঁপে গেল। তুই আজকে এত বিরক্ত করছিস কেন? ঘুমা, আমি ঘুমানোর সময় মশারি লাগিয়ে দেব। আর আমাকে মশা তুলে নিয়ে যাক। তোর আছে কি হয়েছে? অন্যদিন মশারি লাগাতে দিস না, তোর দম বন্ধ লাগে বলে। আজকে প্যান প্যান করছিস কেন? কোচিং এর কালকে মডেল টেস্ট পরীক্ষা আছে, ফার্স্ট হলে 100 টাকা পুরস্কার। 100 টাকা আমি তোকে দেব, তুই এসে ঘুমা। চুটকি গাড় ফিরিয়ে তাকালো। রুমকি, আরেকবার আমাকে ডাকলে মশা লাগবে না, আমি তোকে ঘরের বাইরে ফেলে আসবো। চুটকি কানে হাত চাপা দিয়ে জোরে জোরে পড়তে লাগলো। অন্যদিন আমি ঘুমিয়ে যাই, কাউকে তো বলতে পারছি না। অন্যদিন আর আজ এক নয়। ফোন ভাইব্রেট হচ্ছে বালিশের নিচে। আমি খাতার ভিতরে শুধিয়ে গেলাম, কাপা আঙ্গুলে সবুজ বাটন টিপে টিপে দিলাম। ফোনটা কানে চেপে মরার মতো পড়ে থাকলাম। ওপাশ থেকে নিয়ন বলল, বের হয়ে আমাকে ভুলে গেছো? না একটা কল, না একটা মেসেজ। পৌঁছালো কখন? কিছু না। আমি উত্তর দিলাম না। নিয়ন বলল, তুমি মাকে বলেছো বিয়ে করছো না? আমি নিশ্চুপ হয়ে রইলাম। নিয়ন বলল, কি মানা করনি? বলনি বিয়েটা তুমি করবে না? গলার আওয়াজ আর একটু বাড়িয়ে বলল, রুমঝুম। আমার মনে হলো এই ডাক চুটকিও শুনতে পেয়েছে। চুরের মতো ফিস ফিস করে বললাম, কাল বলবো। আজকে কেন বলনি? আমার মেজাজ খারাপ হয়ে গেল। গলা চাপিয়ে চেঁচিয়ে চিবিয়ে চিবিয়ে বললাম, আজকে সুযোগ পাইনি। সবকিছু খুব দ্রুত ঘটে গেছে, বাংলা সিনেমার মতো করে। তিনি ঘন্টা আমার জীবনটা পুরোটা বদলে গেল। আমার তো তাড়াহুড়া কিছু ছিল না। ইউ আর ইউ আর ইন আ হারি। বাচ্চা একটা মেয়ে, বিয়ের জন্য তাড়াহুড়া লেগে গেছে। নইলে চুপ আমি তো চুপচাপ অপেক্ষা করেই ছিলাম। আমি চুপ করে থাকলাম। অভিযোগের জবাব দিতে ইচ্ছে করছে না। আমার খুব শখ শখ সুখ সুখ লাগছে, ঝগড়া করতেও আনন্দ হচ্ছে। তোমার কোনো প্রমিস ছিল না রঞ্জু। আই ওয়াজ কমিটেড, লয়ালিটিজ ওয়ার অলসো মেন। আমাকে তো ডেসপারেট হতেই হতো। ফাঁকা দিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে আমি কি করতাম? আই ওয়াজ হেল্পলেস। আমি ঠিক করে দেখে না আনলে তুমি কখনো আমার কথা ভাবতে না। ঠিক ঠিক না? ভাবিও পছন্দ করছিল না, সেজন্য তোমাদের বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছিল না। আম্মাকে তো জীবনেও রাজি করাতে পারতাম না। তোমাকে ট্রিক করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর ডেকে নিয়ে এসে একটা ফাইল টেনশন না জেনে তোমাকে ছাড়াটাও সম্ভব হতো না। এত কম সময়ে দিলে তুমি আমাকে। নিয়নের ক্ষতর সংলাপের জবাবে আমি আস্তে করে বললাম, হুম। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ছাড়লো। শুধু এই, আর কিছু বলবে না? হুম। কালকে কখন দেখা হবে? আমি আসবো। হুম। তুমি আসবে প্লিজ। সম্ভব না। অননে নিয়নের গলা ভেঙে গেল। প্লিজ, সময় হবে না। ইউ আর সো ক্রুয়েল রঞ্জুম। সব কি সব কি আমিই করব? তুমি কি আমার জন্য কিচ্ছু করবে না? আমি ফিস ফিস করে বললাম, আমার একটু সময় চাই। একসাথে এতটা আমার সহ্য হচ্ছে না। স্বপ্নের মতো লাগছে। আমি কি তোমাকে আদৌ ডিজার্ভ করি? আমি তো অন্যভাবে ভাবি। চৌধুরীরা দত্তক না নিলে আমি তো নিছক রাস্তার ছেলে, যার জন্ম পরিচয়ই নেই। তখন জৈনিক সালমান ফার্সিকে দেখে তুমিও নাক ছিটকাতে। আমি হেসে ফেললাম সেই দৃশ্য কল্পনা করে। নিয়ন বলল, তোমার আমার হতো কখনো দেখা হতো না। সেই সম্ভাবনাতে আনন্দ হচ্ছে তোমার। আনন্দ তো হবেই। জান কলিজা তো ছড়াছড়ি তোমার চারপাশে। ওরা তোমার বোনদেরকে ঘুষ হিসেবে কি দেয় জেনে নিও তো। চুটকি আমার মাথা থেকে কাঁটাটা টেনে নিয়ে খুব সন্দিহান গলায় বলল, তুই কার সাথে কথা বলছিস? প্রেম করছিস রুমকি? আমি চমকে উঠে ফোন কেটে দিলাম। চুটকি কোমরে হাত দিয়ে
কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। তোর ভাবগতিক তো সুবিধার না, ফোন দে আমাকে, আমি দেখবো ওটাকে। আমি মোবাইলটাকে চেপে ধরে আমার খাতা মুড়ো দিয়ে শুয়ে পড়লাম। চুটকি ছাড়লো না আমাকে, কাতুকুতু দিতে দিতে নাজেহাল করে ছাড়লো। বলল, নাম বল। রুম কি? শাফিন ভাই? মনসুর ভাই? কোনটা? কার সাথে প্রেম তোর? আমি ওকে শক্ত করে চেপে ধরে শুয়ে পড়লাম। আচ্ছা, তোমরা বলো, কোনো এক সন্ধ্যাবেলায় তোমাদের এক চিলতে ছাদের উপর যদি আসমানটাই চাঁদটা নেমে আসে, তাহলে কি চাঁদটাকে জড়িয়ে ধরবে না? নিজেদের সামলে রাখবে না? হুড়কো বানে কে না বাসে যায়। আমি ফিস ফিস করলাম চুটকির কানের কাছে, আমি ভুলটা করে ফেলেছি চুটকি, চলবে। মেয়ে, তুমি কি দুঃখ চেনো? গল্পের প্রথম অংশ। আফসানা আশা। আমি জানি আজকের গল্প পড়ায় অনেক ভুলভ্রান্তি হয়েছে, আজকের গল্পটা অন্যরকম ছিল, এজন্য অনেক ধরনের ভুলভ্রান্তি হয়েছে। প্লিজ গল্পটা নিজেরা শুধরাই নিন, খুবই একটা সুন্দর গল্প, আপনারা নিজেরা পড়ে নিন দয়া করে। আমার গল্প পড়ে অনেক ভুল, অনেক বয়স সুন্দর না, আমি জানি, কিচ্ছু করার নেই। এরকম সুন্দর গল্প পেতে হলে আমাদের চ্যানেলে থাকবেন, সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে এই গল্পের দ্বিতীয় পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।